তো যাই হোক, আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স সেটা নিয়ে আলাপ করব। প্রথমে আলাপ করব যে কেন স্ট্যাটিস্টিক্স এত গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট না, স্ট্যাটিস্টিক্স এর ছাত্র না। তো আমি জানি এখানে হয়তো পরিসংখ্যানের ছাত্র আছেন, অনেকে হয়তো অনার্স মাস্টার্স করেছেন, নিশ্চিতভাবেই আমার থেকে তারা অনেক ভালো জানেন। তো আমি এই মেশিন লার্নিং ডেটা সায়েন্স এর প্রয়োজনে যতটুকু স্ট্যাটিস্টিক্স জানা দরকার ততটুকু জানার চেষ্টা করেছি। সো সেগুলি নিয়েই আলাপ করব। প্রথম কথা হচ্ছে যে এই বেসিক স্ট্যাটিস্টিক্স নলেজ কেন প্রয়োজন, হোয়াই ইজ বেসিক স্ট্যাটিস্টিক্যাল নলেজ রিকোয়ার্ড ইন ডেটা সায়েন্স। আচ্ছা, এর আগে আমি আর একটা কথা বলে নিই যে দেখেন, আমরা যারা আহ, অন্য ট্র্যাক থেকে এসেছি, অন্য ট্র্যাক বলতে আমি বোঝাচ্ছি যে কম্পিউটার সায়েন্স না, তো তাদের প্রায়ই প্রশ্ন থাকে যে আমি কি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এই বিষয়গুলি পারবো? আমি তো কম্পিউটার সায়েন্স পড়ি না। একেবারেই অমূলক একটা প্রশ্ন। কারণ ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর সাথে কম্পিউটার সায়েন্সের ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই। কারণ ডেটা সায়েন্স মেশিন লার্নিং এই বিষয়গুলি সম্পূর্ণটাই ডিপেন্ড করে অ্যালগোরিদমের উপরে, ম্যাথামেটিক্স এর উপরে, পরিসংখ্যানের উপরে। কম্পিউটার সায়েন্সের শুধু প্রোগ্রামিং পার্টটা লাগে, অর্থাৎ এই যে পাইথন বলেন বা আর যদি হয় আর এর কথা বলেন, পাইথনের কথা বলেন, এই প্রোগ্রামিং অংশটুকু শুধু, অর্থাৎ টুলস অ্যান্ড টেকনোলজি গুলি খালি কম্পিউটার সায়েন্স ডেভেলপ করেছে। কিন্তু কোর নলেজ কিন্তু কম্পিউটার সায়েন্সের লাগে না। কম্পিউটার সায়েন্সের কোর নলেজ আসলে কি? কম্পিউটার সায়েন্সের কোর নলেজ হচ্ছে, ধরেন আপনি প্রসেসর ডেভেলপমেন্ট করছেন কিংবা চিপ ডেভেলপমেন্ট করছেন, কম্পিউটার অর্গানাইজেশন সম্পর্কে জানছেন, সফটওয়্যারের আর্কিটেকচার ডেভেলপমেন্ট করছেন, ইভেন সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন, এগুলির কিছুই কিন্তু আমাদের এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এ লাগে না। বরং আপনি যদি ম্যাথামেটিক্সে ভালো হন, আপনি যদি স্ট্যাটিস্টিক্সে ভালো হন, তাহলে যে কম্পিউটার সায়েন্সে পড়ে এসেছে তার থেকে আপনি আগায় আছেন বলেই আমি মনে করি। তার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো চলেন দেখি কেন বেসিক স্ট্যাটিস্টিক্যাল নলেজ রিকোয়ার্ড ইন ডেটা সায়েন্স, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এই স্ট্যাটিস্টিক্স কাকে বলে এবং ডেটা সায়েন্স কাকে বলে, এই দুটো প্রশ্নের অ্যান্সার যদি আমরা বের করি, তাহলে আপনার কাছে মনে হবে যে দুটো আসলে একই জিনিস। দেখেন, স্ট্যাটিস্টিক্স কাকে বলে, এটার সংজ্ঞা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দ্যাট ইনভলভ দ্য কালেকশন, description, analysis, and inference of conclusion from the quantitative data। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝলাম যে কোয়ান্টিটেটিভ ডেটা বলতে আমরা কি বুঝি, যে ডেটাটা হচ্ছে আপনার গণনা করা যায়। তো এই গণনা করা যায় সেরকম ডেটা থেকে ডেটাকে কালেকশন করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, এবং সেখান থেকে ইনফারেন্স বা জ্ঞান, নলেজ আমাদেরকে বের করতে হয়। তাহলে মূল উদ্দেশ্য হলো যে ডেটা থেকে বিভিন্ন রকমের ডেটা কালেকশন, ডেসক্রিপশন, অ্যানালাইসিস, এগুলো হচ্ছে প্রক্রিয়া, আমরা কি যেটাকে ডেটা অ্যানালাইসিস বলছি। রেজাল্ট কি? রেজাল্ট হলো নলেজ বা ইনফারেন্স বা জ্ঞান, সেই জিনিসগুলি আমাদের ফাইন্ড আউট করতে হচ্ছে। এই হলো যে সাবজেক্টে এই কাজটা করে, সেই সাবজেক্টকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স। তার মানে ডেটা নিয়ে কাজ করে, ডেটা থেকে ইনফারেন্স বের করে। চলেন এবার দেখি ডেটা সায়েন্স কাকে বলে। Data science is the domain of study that deals with the vast volumes of data using modern tools and technologies to find unseen pattern, তারপরে derive meaningful information and make business decision। একই কথা দেখেন, এখানেও কিন্তু মিনিংফুল ইনফরমেশন ডিরাইভ করে, বিজনেস ডিসিশন নেয় কোথা থেকে? এই যে ডিলস উইথ ভাস্ট ভলিউমস অফ ডেটা, এখানেও ডেটা থেকে ওই ইনফরমেশন বা মিনিংফুল ইনফরমেশন বের করে এবং বিজনেস ডিসিশন নেয়। তাহলে পার্থক্য কি হলো? পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে ইউজিং মডার্ন টুলস অ্যান্ড টেকনোলজিস। অর্থাৎ মডার্ন টুলস অ্যান্ড টেকনোলজিস এখানে ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে পারি যে পরিসংখ্যানের প্রায়োগিক দিক, যেটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক দিকটাই আসলে ডেটা সায়েন্স।
এই মডার্ন টুলস অ্যান্ড টেকনোলজির ব্যবহারটা কিন্তু পরিসংখ্যানে ডাইরেক্টলি শেখানো হয় না। পরিসংখ্যানে আপনার শুধুমাত্র থিওরি গুলা শেখানো হয়, তারপরে অ্যালগোরিদম গুলো শেখানো হয়, কিন্তু সেটার ব্যবহার কি করে করবেন সেটা কিন্তু আবার ডেটা সায়েন্সে এসে এইটুকুই পার্থক্য। তার মানে আমরা বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে এভাবেই চিন্তা করি, যে ডেটা সায়েন্স আর কিছুই না, ডেটা সায়েন্স ইজ এ ডিজিটাল স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর ডিজিটাল ফর্মই আসলে ডেটা সায়েন্সের রূপ নিয়েছে। তো চলেন আমরা এখন আজকে, যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে, মনে করেন 1 ঘন্টা বা ছ ঘন্টার মধ্যে স্ট্যাটিক্স এর মতো একটা সমুদ্র নিয়ে আলাপ করতে চাচ্ছি বা আলাপ করতে যাচ্ছি, সো খুব খাপছাড়া গোছের আলাপ হবে। খাপছাড়া বলতে আমি এটাই মিন করছি যে হঠাৎ করে দেখবেন যে সিনক্রোনাইজেশন থাকবে না, কারণ সিনক্রোনাইজেশন থাকতে গেলে একটা বিষয়ের উপরেই আপনার দেখা গেল যে 2-3 দিন ক্লাস নিতে হয়। তা আমি তো সেটা করতে পারবো না এই কম সময়ের মধ্যে। তাই আমি মোটামুটি একেবারে বেসিক বিষয়গুলি নিয়ে আলাপ করব। যেমন প্রথমেই আমি আলাপ করতে চাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স এর টাইপ কত রকমের আছে। স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি 2 রকমের: ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আপনার যে স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন বিষয় ডেসক্রাইব করে, মেজার্স করে, কোয়ান্টিফাই করে, সেগুলিকে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলি। উদাহরণ দিলে বলা যায় যে ধরেন কোনো একটা ডেটার ভিতর থেকে মিন, মিডিয়ান, মোড বের করছেন, কিংবা তার মধ্যে থেকে কোনো ভেরিয়েন্স বের করছেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছেন, কোনো কিছু ফাইন্ড আউট করে সেখান থেকে একটা আহ, আহ, কোনো কোনো একটা ডেসক্রিপশন, মানে ডেটাকে ডেসক্রিপটিভ করার জন্য যে প্যারামিটার গুলি আছে সেগুলি ফাইন্ড আউট করছেন, সেটা হলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা কি? এটা হচ্ছে যখন আপনি এই প্রেডিকশনের দিকে যাবেন, অর্থাৎ যখন আপনি কোন একটা জিনিস, হাইপোথিসিস টেস্টিং বা রিগ্রেশন অ্যানালাইসিস, যেটার মাধ্যমে আপনি কোন একটা হাইপোথিসিস সত্য না মিথ্যা এইটা বের করবেন, কোন প্রেডিকশন করবেন। যে ধরেন কথার কথা বলা হচ্ছে যে রিগ্রেশন অ্যানালাইসিস কি করা হয়, যে ধরেন উম, বাড়ির স্কোয়ার ফিট দেওয়া আছে এবং প্রাইস দেওয়া আছে, যে 1000 স্কোয়ার ফিটের দাম হচ্ছে 50 লাখ টাকা, 1100 স্কোয়ার ফিটের দাম হচ্ছে 60 লাখ টাকা, এরকম করে করে দেওয়া আছে। কিন্তু আপনার 1150 স্কোয়ার ফিটের দাম নাই, 1200 স্কোয়ার ফিটের দাম দেওয়া নাই। সেগুলি আবার প্রেডিকশন করা, ফাইন্ড আউট করা, সেই ব্যাপারটা কিন্তু এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে থাকে। অর্থাৎ আমরা মেজর 2টা ভাগে ভাগ করি: একটা হচ্ছে যে ডেসক্রাইব করা, আর একটা হচ্ছে প্রেডিকশন করা। আমরা এই স্ট্যাটিস্টিক্সকে বলতে পারি যে অ্যানাটমি অফ ডেটা সায়েন্স। আচ্ছা, অ্যানাটমি বিষয়টা কি? আপনি যখন মেডিকেল সায়েন্স পড়তে যাবেন দেখবেন যে সব প্রথমে আপনাকে কিন্তু এই হিউম্যান বডি নিয়ে কিন্তু পড়াবে, অ্যানাটমি অফ হিউম্যান বডি। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার শরীরের কোথায় হার্ট আছে, কোথায় ফুসফুস লাংস আছে, কোথায় আপনার লিভার আছে, এই ব্যাপারগুলি কিন্তু, কোথায় ব্রেন আছে, এগুলি আপনাকে পড়াবে। এবং সেগুলি কিরকম হয়, স্ট্যান্ডার্ড হার্টের সাইজ কত, স্ট্যান্ডার্ড হার্টের বিপি কত, তারপরে আপনার বিএমআই কত থাকা, স্ট্যান্ডার্ড বিএমআই কত, বিএমআর কত, এই বিষয়গুলি কিন্তু আপনাকে পড়াবে। কেন পড়তে হয় এগুলি? কারণ যখন একটা অসুস্থ রোগী আসে, তখন অসুস্থ রোগীরও এই জিনিসগুলি চেক আপ করতে হয়, তার হার্ট চেক আপ করতে হয়, তার বিপি দেখতে হয়, বিএমআই বের করতে হয়, করে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে মিলাইতে হয়, যে স্ট্যান্ডার্ড তো একটা রোগীর হার্ট এত কেজি থাকা উচিত বা এত পাউন্ড থাকা উচিত, তার হার্টের কালার এরকম থাকা উচিত, কিন্তু একটা সাধারণ মানুষের, কিন্তু এই রোগীর ক্ষেত্রে কি সেটা আছে কিনা। যদি না থাকে তাহলে তার রোগ হয়েছে, আর থাকলে রোগ নাই। তার মানে দেখেন, আমরা মেডিকেল সায়েন্সে কি করি, একটা মানুষের হিউম্যান বডি নিয়ে বিস্তারিত পড়াশোনা করি। ডেটা সায়েন্সের বেলাও একই ব্যাপারে, একইভাবে কিন্তু ডেটার এই সমস্ত পার্টস নিয়ে, ডেটার এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের
অ্যানাটমি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর যে সাবজেক্টে এটা করা হয় সেটাই হলো স্ট্যাটিস্টিক্স। ডেটার ক্ষেত্রে তো মিন কত, মিডিয়ান কত, মোড কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এগুলি সব এক একটা প্যারামিটার, ডেটার প্যারামিটার। অর্থাৎ ডেটা বলতে আমরা কি বুঝি আসলে? আহ, এখানে আমি একটু সাজেস্ট করতে পারি, আমার একটা চ্যানেল আছে, আকসাদুর, স্টাডি টেক আকসাদুর। এই চ্যানেলের মধ্যে অনেকগুলি ভিডিও এই পরিসংখ্যানের উপরেও আছে, আবার এসকিউএল সার্ভার ডেটার উপরেও আছে। সো আপনারা একটু দেখবেন, আমি এখানে এটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব। কারণ একটা এই ছোট ক্লাসে কোনটা রেখে কোনটায় যাব, এটাই আমার জন্য কনফিউশন তৈরি করছে। তো যাই হোক, ডেটা, ডেটা হচ্ছে মূলত ইনফরমেশন। ডেটা হচ্ছে, আমি খুব সহজভাবে বলি যে হার্ড ডিস্কে যা সংরক্ষণ করা যায় তাই ডেটা। হার্ড ডিস্কে কি সংরক্ষণ করা যায়? হার্ড ডিস্কে টেক্সট সংরক্ষণ করা যায়, হার্ড ডিস্কে ভিডিও সংরক্ষণ করা যায়, হার্ড ডিস্কে অডিও সংরক্ষণ করা যায়, হার্ড ডিস্কে ছবি সংরক্ষণ করা যায়। তাহলে সবই কিন্তু ডেটা। তবে পরিসংখ্যান শুধু কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে কাজ করে। কোয়ান্টিটেটিভ ডেটা মানেই হচ্ছে যেগুলিকে গণনা করা যায় বা সংখ্যা। তাহলে কোয়ান্টিটেটিভ ডেটা কে কিভাবে উপস্থাপন করতে হয়? কোয়ান্টিটেটিভ ডেটাকে আবার টেবুলার ফরম্যাটে উপস্থাপন করতে হয়। টেবুলার ফরম্যাট মানে আপনারা এক্সেল এর শিট দেখেছেন, এক্সেল এর শিটের মধ্যে দেখবেন যে রো কলাম থাকে, অর্থাৎ টেবিল, টেবিল থাকে। তো এই টেবিলে টেবিলের মধ্যে ডেটাকে উপস্থাপন করতে হয়। তো টেবিলের মধ্যে উপস্থাপন করলে তখন ওই টেবিলের মধ্যে কলাম থাকে, একগুলি তো রো, যেগুলি হচ্ছে আপনার হরিজন্টালি যে লাইনগুলি সেগুলিকে আমরা রো বলি, আর যেটা হচ্ছে ভার্টিক্যালি যেটা থাকে সেটাকে আমরা কলাম বলি। এগুলি আপনারা নিশ্চিতভাবে সবাই জানেন। তো এই প্রতিটা কলামের মিন কত, মিডিয়ান কত, মোড কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই জিনিসগুলি কিন্তু আমাদের বাহির করতে হয়। বাহির করে করে বুঝতে হয় যে এখানে আসলে এই এই কলামটা কতটুকু ভালো, এই ডেটাটা কতটুকু ভালো। আরো অনেক প্যারামিটার আছে, এই ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউটেড কিনা, এই কলামটা নর্মাল ডিস্ট্রিবিউটেড কিনা, নাকি এখানে কোনো উম, আপনার স্কিউড কিনা, এই ব্যাপারগুলি কিন্তু দেখতে হয়। তো একেবারেই বেসিক যে ব্যাপার পরিসংখ্যানের, আপনারা 9-10-এর মধ্যেও নিশ্চয়ই পড়েছেন যে যে মিন, মিডিয়ান, মোড, এইগুলি কিন্তু আমাদের ডেটা সায়েন্সের একেবারে প্রাইমারি বিষয়, এগুলি আমাদের লাগবে। কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে যে যে ডেটাকে গণনা করা যায় না। যেরকম ধরেন যত রকমের টেক্সট আছে, ছবি আছে, ভিডিও আছে, এগুলিকে আসলে গণনা করা যায় না, তাই এগুলিকে আমরা কোয়ালিটেটিভ ডেটা বলি। আর কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে যেগুলিকে আমরা গণনা করতে পারি। ফ্রিকোয়েন্সি শব্দটার সাথে পরিচিত হতে হবে। এমনিতে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। আমরা যে কোনো জিনিসের ইংলিশের আহ, একদম যদি আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেন তাহলে ফ্রিকোয়েন্সি মানে হবে কম্পাঙ্ক। কিন্তু এই ক্ষেত্রে এই স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আসলে অনেক সময় সরাসরি ওয়ার্ড মানে নিলে হয় না। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আহ, ঘটনা সংখ্যা। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে অকারেন্স বা ঘটনা সংখ্যা। তো এই ফ্রিকোয়েন্সি শব্দটার সাথে আমাদের খুব পরিচিত হতে হবে, কারণ আহ, পরিসংখ্যানের বা ডেটা সায়েন্সের ক্ষেত্রে বারবার কিন্তু এই ফ্রিকোয়েন্সির কথাটা আসবে। তো চলেন ফ্রিকোয়েন্সি সম্পর্কে একটু আমরা ধারণা নিই। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে কোন একটা গ্রুপে বা কোন একটা ক্যাটাগরিতে কতবার ঘটনাটা ঘটেছে। যেমন ধরেন আমরা 26টা বাচ্চা নিলাম, 26টা বাচ্চাকে কে? এক থেকে, হ্যাঁ কেউ কথা বলছেন? বুঝছি না। হ্যালো, ও না না, মিউট, আমি বুঝতে পারিনি আজকে রান্না করবেন। এই যে কালকে একটু দেখলাম মিউট করেন, মিউট করেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কালকে। হ্যালো। ইন্টারেক্টিভ থেকে, আজকে আমি বুঝতে পারিনি, খেয়ে চলে এসেছি। ইন্টারেক্টিভ থেকে তো হ্যালো, মিউট করে একটু দেওয়া চেষ্টা হয় এবং করবেন যে একটা আপনাদের পর্যায়ে আনমিউট মাইকটা যাতে করতে অফ থাকে। জি স্যার, মিউট আছে, মিউট আছে স্যার। আপনি প্লিজ কন্টিনিউ। হয়। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ধরেন আহ 26টা বাচ্চার 1 থেকে 6 বছরের বাচ্চা আমরা কালেক্ট করেছি। তাহলে আমরা যদি এখন বিভিন্ন ক্যাটাগরিতে সাজাই যে 1 বছরের বাচ্চা কয়টা আছে, তো 1 বছরের বাচ্চা আছে 5টা, 2 বছরের বাচ্চা আছে 3টা, 3 বছরের বাচ্চা আছে 7টা, এইভাবে
আমরা 35টা, সরি 26টা বাচ্চাকেই কিন্তু গুনলাম, যে একে পাঁচটা, দুয়ে তিনটা, দেখেন 5 3 7 5 4 2, এটা কিন্তু 26। তার মানে এখানে আমরা কিভাবে বলবো যে 1 বছরের বাচ্চার ফ্রিকোয়েন্সি হলো 5টা, মানে হাউ মেনি, সংখ্যা, অকারেন্স, কতবার আছে, সেটাই হলো ফ্রিকোয়েন্সি। 2 বছরের বাচ্চা কয়টা? 3টা, তাহলে 2 বছরের ফ্রিকোয়েন্সি হলো 3। আবার আমরা ফ্রিকোয়েন্সি গ্রুপ তৈরি করতে পারি কিরকম, যেমন ধরেন এজ গ্রুপ করলাম, যে 1 থেকে 2 বছর, 3 থেকে 4 বছর, 5 থেকে 6 বছর, 3টা গ্রুপে ভাগ করলাম এই ফ্রিকোয়েন্সি, এই আহ, বাচ্চার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিকে 3টা গ্রুপে ভাগ করলাম। তো 1 থেকে 2 বছরের মধ্যে কয়জন আছে? তাহলে আমরা এখানে যোগ দিব, 5 আর 3 8 জন। 3 থেকে 4 জনের মধ্যে কয়জন আছে? 7 আর 5 12 জন। 5 থেকে 6 এর মধ্যে 4 আর 2 6 জন। তাহলে দেখেন এখানেও কিন্তু 26 হয়ে গেল। 8 আর 12-তে 20, আর 6-এ 26, 26 জন বাচ্চাকে এই 3টা গ্রুপে আমরা ভাগ করে ফেললাম। তার মানে 1 থেকে 2 বছরের ফ্রিকোয়েন্সি কত? 8। 3 থেকে 4 বছরের ফ্রিকোয়েন্সি কত? 12। এবং 5 থেকে 6-এর ফ্রিকোয়েন্সি কত? 6। আশা করি ফ্রিকোয়েন্সির ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম যে কোনো জিনিসের ঘটনা সংখ্যা বা কোয়ান্টিটিকে আমরা ফ্রিকোয়েন্সি হিসাবে বুঝবো। তো ফ্রিকোয়েন্সি, একটা তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এরকম কিন্তু ফ্রিকোয়েন্সি হয়। যেমন ধরেন আমরা এই যে একে এক, গ্রেড 1-এর 2 জন, গ্রেড 2-এর 2 জন, তাহলে কিউমুলেটিভ যদি করি তাহলে কি হবে? গ্রেড 1-এর 2 জন। আবার এই যে 1 থেকে 2, এই 1 থেকে 2-এর কয়জন? 2, এটা 2 জন, এটা 2 জন, 4 জন, এরকম কিউমুলেটিভ করা হয়। তো বিভিন্ন বিভিন্ন ভাবে ফ্রিকোয়েন্সিকে উপস্থাপন করা যায়। এটা হলো কিউমুলেটিভ আকারে উপস্থাপন করছি। এটা গ্রেড, এটা ফ্রিকোয়েন্সি, এটা কিউমুলেটিভ হিসাবে উপস্থাপন করছি। এখানে রিলেটিভ মানে হচ্ছে যে 1 বছরের ফ্রিকোয়েন্সি 150, 2 বছরের ফ্রিকোয়েন্সি 90। তাহলে পার্সেন্টেজ করে দিলে, সবগুলিকে যদি 100 করি, তাহলে এই যে পার্সেন্টেজ করে আমরা দেখাচ্ছি, এটাকে আমরা বলছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার আসেন যে আমাদের এই ডেটা সায়েন্সে, ডেটা অ্যানালাইসিসে প্রেজেন্টেশন খুবই প্রয়োজন হয়। ডেটা প্রেজেন্টেশন, যেটাকে আমরা ভিজুয়ালাইজেশন বলি। ডেটা ভিজুয়ালাইজেশন হয় দুই ভাবে, একটা হচ্ছে গ্রাফিক্যাল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। গ্রাফিক্যাল এবং নিউমেরিক্যাল। আচ্ছা, আমরা যখন টেবুলার ফরম্যাটে কোনো ডেটা দেখি, যেমন এক্সেলের একটা শীট, এটাকে আমরা বলবো নিউমেরিক্যাল প্রেজেন্টেশন। আমরা যত রিপোর্ট তৈরি করি, আমরা যত স্যালারি শিট তৈরি করি, বা যে কোনো ধরেন অ্যাটেন্ডেন্স শিট তৈরি করি, লিস্ট আকারে যখন ডেটা প্রেজেন্ট করি, তখন সেটাকে আমরা বলি নিউমেরিক প্রেজেন্টেশন। কিন্তু সেই ডেটাকেই যখন আমরা আবার গ্রাফ, চার্ট আকারে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো পরিসংখ্যানে আসলে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কিন্তু নিউমেরিক প্রেজেন্টেশনের থেকে অনেক বেশি চাহিদা সম্পন্ন এবং অনেক বেশি মিনিংফুল। অনেক তাড়াতাড়ি ইনসাইট পাওয়া যায়। ধরেন একটা টেবুলার ফরম্যাটে ডেটার মধ্যে যত তাড়াতাড়ি আপনি বুঝবেন যে এখানে কোন কোন ডিভিশনের সেল বেশি হয়েছে, আপনাকে সবগুলি ডিভিশন যোগ করতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন। আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হলে কি হতো? ধরেন 8টা ডিভিশনের 8টা বার থাকতো, 8টা বারের মধ্যে যেটা বেশি সেই বারটা বড় হইতো, আপনি কিন্তু খুব সহজে বুঝে যেতেন। তা আমাদের এখানে যেমন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে একটা আছে বার ডায়াগ্রাম। আবারও বলছি, এগুলি খুবই বেসিক বিষয়। যারা পরিসংখ্যান অলরেডি জানেন, তাদের কাছে আজকের ক্লাসটা ফানি মনে হতে পারে। খুবই বেসিক বিষয় নিয়েই আলাপ করছি। কারণ আমি ধরে নিচ্ছি যে যারা পরিসংখ্যানে নতুন, পরিসংখ্যান জানলেও ভুলে গেছেন, বা আমাদের ডেটা সায়েন্সে খুব বেশি পরিসংখ্যান শুরুতেই লাগে না, এই সমস্ত বেসিক ব্যাপারগুলি কিন্তু শুরুতে আমাদের প্রয়োজন হয়। তারপরে আমরা যখন প্রেডিক্টিভ অ্যানালাইসিসে যাই, তখন অবশ্য হাইপোথিসিস টেস্টিং এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এরও কিছু বিষয় লাগে। তো মেনলি আমাদের এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর
এই যে মিন, মিডিয়ান, মোড, প্রেজেন্টেশন, এই ব্যাপারগুলি বেশি লাগে। সেগুলি আজকে আমরা আলাপ করার চেষ্টা করব। তো এখানে দেখেন বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম হচ্ছে যে বার আছে, দেখেন এখানে রেড, ব্ল্যাক এবং ব্লু, তিনটা বার আছে। তিনটা বার কিসের? এটা একটা ইনফরমেশন। এই যে ডান পাশে দেখেন, এটা হলো টেবুলার ফরম্যাটে রিপোর্ট। আমরা আচ্ছা, আমি আমার চ্যানেলটা একটু এখানে দিয়ে দিই, পরে মনে থাকবে না। এটা আমার চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। ওখানে এই পরিসংখ্যানের বিষয়গুলি নিয়ে আরো ভালোভাবে আলাপ করা আছে। ওখানে মূলত একটা প্লেলিস্টই আছে। এই যে বেসিক স্ট্যাটিস্টিক্স অফ ডেটা সায়েন্স, এইখানে প্রায় কয়টা ভিডিও আছে? এইখানে আছে প্রায় 26টা ভিডিও আছে। এছাড়াও আপনারা যারা মেশিন লার্নিং সম্পর্কে জানতে চান, মেশিন লার্নিং এর প্লেলিস্ট আছে। ইভেন ডেটা অ্যানালাইসিস উইথ এক্সেল এর মাধ্যমে কি করে করবেন সেটা আছে। এবং এসকিউএল সার্ভার নিয়ে ভিডিও আছে। এই ফাঁকে আরো একটা জিনিস বলি। আমার বইও আছে পাইথনের উপরে এবং ডেটা ভিজুয়ালাইজেশনের উপরে মার্কেটে। এগুলো আপনারা চাইলে কিনতে পারেন। যাই হোক, আমরা ক্লাসে ফেরত যাই। অনেক কথা বললাম। তো যেটা বলছিলাম যে এই যে প্রেজেন্টেশনটা, এটাকে আমরা বলবো নিউমেরিক প্রেজেন্টেশন। এটা হচ্ছে নিউমেরিক প্রেজেন্টেশন, এখানে কোনো গ্রাফ চার্ট নাই। হ্যাঁ, এটা নিউমেরিক প্রেজেন্টেশন। কিন্তু এটাকেই দেখেন, আমরা যখন বারের মাধ্যমে উপস্থাপন করেছি, তখন আপনারা নিশ্চয়ই এই আহ, অক্ষ সম্পর্কে ধারণা আছে। আমরা যে কোনো গ্রাফ চার্ট আঁকতে গেলে এরকম আমাদের দুটো অক্ষ লাগে। একটা হলো এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, তো এক্স এর মধ্যে আমরা একটা ভেরিয়েবলকে দিই। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল কিন্তু আপনারা যারা পাইথন বা সি জানেন, সেই ভেরিয়েবল না। পরিসংখ্যানের ভাষায় এই কলামকেই কিন্তু ভেরিয়েবল বলে। হ্যাঁ, যে কোনো ধরেন একটা ডেটাবেজের মধ্যে যে কলাম থাকে, একটা তো এদিকে এদিকে রো থাকে, এদিকে এদিকে কলাম থাকে। এই এক একটা কলামকে এক একটা ভেরিয়েবল বলে। তো এক্স অ্যাক্সিসে আমরা একটা ভেরিয়েবল দিব, ওয়াই অ্যাক্সিসে আরেকটা ভেরিয়েবল। যেমন ধরেন এখানে এইটা একটা কলাম, এটা আরেকটা কলাম। এটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপের কলাম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির কলাম। কলাম মানে তো আপনারা জানেনই, এই যে উপর থেকে নিচের দিকে যে বিষয় গেলে সেটাকে আমরা কলাম বলি। আর এখানে রো, কিন্তু এটা একটা রো, এটা একটা রো, এখানে তিনটা রো আছে। টোটালটা রো না, এটা জাস্ট এটা টোটাল। তার মানে এখানে দুটো কলাম আছে, একটা ট্রিটমেন্ট গ্রুপ, একটা হলো ফ্রিকোয়েন্সি। দেখেন আমরা এই এক্স অ্যাক্সিসে, এটা যদি হয়, এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা আমাদের তাহলে কি হবে? ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসে আমরা কি বসাইছি? এই যে ট্রিটমেন্ট গ্রুপকে বসাইছি, এই যে রেড, ব্ল্যাক এবং ব্লু। আর ওয়াই অ্যাক্সিসে কি বসাইছি? এখানে আমরা বসাইছি এই যে ফ্রিকোয়েন্সিকে। দেখেন আমরা একটা স্কেল তৈরি করেছি, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। তাহলে রেড কতটুকু আছে? রেড আছে 15। তাহলে এখানে রেড দেখেন
5, এই যে 15, এই মাথাটা গেছে, বারের মাথাটা গেছে কিন্তু 15 পর্যন্ত। ব্ল্যাক কতটুকু আছে? 25, এই বারের মাথাটা গেছে এই 25 পর্যন্ত। এবং ব্লু কতটুকু আছে? 20। তাহলে আমরা খুব সহজেই এই গ্রাফ দেখে বা এই বার চার্ট বা কলাম চার্টও বলা হয়, যেহেতু এটা কলাম আছে, আহ, একেবারে আহ, আমরা সঠিকভাবে বললে এই লম্বাগুলিকে কলাম চার্ট বলে, আর হরিজন্টালি থাকলে বার চার্ট বলে। তবে পরিসংখ্যানে আহ, অবশ্য এই কলাম হোক বা বার হোক সবাইকেই বার চার্ট বলছে। তো যে কারণে আমরা এটাকে কলাম চার্ট বা বার চার্ট দুটোই বলতে পারি। তো দেখেন এই কলাম চার্ট বা বার চার্ট দেখেই কিন্তু আমরা বলতে পারছি যে এখানে ব্ল্যাক এর ভ্যালু সব থেকে বেশি। কত বেশি? এই যে 25। তো এইভাবে আমরা বার ডায়াগ্রাম তৈরি করি। আর হিস্টোগ্রাম কি জিনিস? অনেকে কিন্তু বার ডায়াগ্রামের সাথে হিস্টোগ্রাম গুলায় ফেলে এবং পার্থক্যটা বুঝতে পারেন না। হিস্টোগ্রাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফ। আবার বলছি, বার ডায়াগ বার ডায়াগ্রাম কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফ না। বার ডায়াগ্রাম হলো যে কোনো ক্যাটাগরির পরিমাণটাকে শো করা হয়। সেই ক্যাটাগরিতে যে কোনো কিছু হইতে পারে। যেমন একটু আগে দেখেন, একটু আগে ছিল রেড ব্ল্যাক ব্লু। রেড ব্ল্যাক ব্লু না হয়ে মনে করেন ক্লাস 7-এ কতগুলি স্টুডেন্ট, ক্লাস 9-এ কতগুলি, ক্লাস 10-এ কতগুলি, তাহলে ক্লাস 7, ক্লাস 9, ক্লাস 10 হইতে পারতো, ABC হইতে পারতো। কিংবা মনে করেন যে উম, মানুষের নাম হইতে পারতো রহিম, করিম, জামাল হইতে পারতো। যে কোনো কিছু হইতে পারে এখানে। আর অয়ক্ষে কি হবে? অয়ক্ষে তার পরিমাণ, রেড কতগুলি আছে, কোয়ান্টিটি তার, এটা হলো আমাদের বার ডায়াগ্রাম। কিন্তু হিস্টোগ্রাম কিন্তু সবসময় হচ্ছে হিস্টোগ্রাম হচ্ছে সবসময় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়। কিরকম দেখেন, আমরা 40 থেকে 60-এর বছরের মধ্যে কতজন আছে? মনে করেন আমরা এখানে 100 জন মানুষকে নিয়েছি, বা এখানে কত হয়, আহ, ধরেন কিছু মানুষকে নিয়েছি, নিয়ে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি দেখতেছি যে 40 থেকে 60-এর মধ্যে কতজন আছে? 11 জন। 60 থেকে 80-র মধ্যে কতজন আছে? 15 জন। 80 থেকে 100-র মধ্যে কতজন আছে? 13 জন। এরকম করে আমরা দেখছি। তো আমরা এখানে এই এক্স অক্ষে কি দিচ্ছি? এক্স অক্ষে কিন্তু সবসময় এই রেঞ্জটাকে দিচ্ছি। দেখেন 40 থেকে 60, 60 থেকে আবার 80, 80 থেকে 100, 100 থেকে 120, 120 থেকে 140, আর মোর দ্যান 140। খেয়াল করে দেখেন, এখানে এক্স অ্যাক্সিসে কোনো ক্যাটাগরি বসছে না, বরং একটা রেঞ্জ বসতেছে, এবং সবসময় তাই বসবে। এবং এই রেঞ্জের মধ্যে কিন্তু কোনো ব্রেক নাই। 40 থেকে 80 আপনি এবার মনে করলেন এখানে 65 থেকে 40, 40 থেকে 60, 65 থেকে 80 দিব, তাইলে হিস্টোগ্রাম হবে না। হিস্টোগ্রাম হতে গেলে সমান রেঞ্জের ফ্রিকোয়েন্সি এখানে থাকতে হবে। এই সমান রেঞ্জের রেঞ্জ এখানে থাকতে হবে, ফ্রিকোয়েন্সি থাকে ওয়াই অক্ষে। তো এর ফ্রিকোয়েন্সি গুলি এবার দেখেন যে 40 থেকে 60-এর মধ্যে কতজন আছে? 11 জন। আমাদের ওয়াই অক্ষে আমরা ফ্রিকোয়েন্সিটাকে স্কেল বানিয়েছি, বানিয়ে দেখেন এই যে 11, এটা যদি 10 হয় এই জায়গাটাতে 11 হবে। আচ্ছা, 60 থেকে 80-তে কতজন আছে? 15 জন। এই যে এই জায়গাটাতে 15 হবে, এই মাঝামাঝি এই জায়গাটাতে 15 হবে। তো এভাবে আমরা হিস্টোগ্রাম আঁকলাম। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বার ডায়াগ্রাম আর হিস্টোগ্রামের মধ্যে পার্থক্য কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইন্টারভিউয়ে আসে, বা এটা জানাটা আসলে ফরজ। আজকের যে স্ট্যাটিস্টিক্সটা জানতেছেন, এটা স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য ফরজ, এবং ডেটা সায়েন্স, মেশিন লার্নিং যারা শিখবেন তাদের জন্য এই জিনিসগুলি জানা একেবারেই ফরজ, মানে একেবারেই বেসিক ব্যাপার। তো পার্থক্য হচ্ছে যে আমরা দুইটা মেন পার্থক্য বলবো। সে দুইটা পার্থক্য হচ্ছে যে ইকুয়াল স্পেস বিটুইন টু কনজিকিউটিভ বার। কোথায় বার ডায়াগ্রাম? একটু খেয়াল করে দেখেন, আমরা যখন বার ডায়াগ্রাম করেছিলাম তখন এই একটা বারের সাথে আরেকটা বারের কিন্তু ইকুয়াল স্পেস আছে। ইকুয়াল স্পেস এখানে কিন্তু আছে। কিন্তু হিস্টোগ্রামে কোনো ইকুয়াল স্পেস থাকবে না। দেখেন, এই বারের সাথে এই বারের মধ্যে কোনো স্পেস বা ফাঁকা স্থান নাই। তাহলে এটা একটা মেজর পার্থক্য।
আরেকটা পার্থক্য কি আছে, বার ডায়াগ্রামে এখানে বলা হচ্ছে যে দ্য এক্স অ্যাক্সিস ক্যান দ্য এক্স অ্যাক্সিস ক্যান রিপ্রেজেন্ট এনিথিং, কোথায়, বার ডায়াগ্রামে। কিন্তু হিস্টোগ্রামে দ্য এক্স অ্যাক্সিস শুড রিপ্রেজেন্ট অনলি দ্য কন্টিনিউয়াস ডেটা। দেখেন, এখানে এক্স অ্যাক্সিসে তো এনিথিং হইতে পারে। আমরা ওই যে বললাম যে এখানে রেড ব্ল্যাক ব্লু আছে, রহিম করিম জামাল হইতে পারে, তারপরে আকাশ বাতাস পাতাল হইতে পারে, ক্লাস 6 ক্লাস 5 ক্লাস 10 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু হিস্টোগ্রামে কি হইতে হবে, সর্বদা এই রেঞ্জ হইতে হবে, নিউমেরিক রেঞ্জ হইতে হবে। এই যে দ্য এক্স অ্যাক্সিস অনলি কন্টিনিউয়াস ডেটা দ্যাট ইজ অ্যান দ্যাট ইজ ইন টার্মস অফ নাম্বারস, নাম্বারস থাকবে এবং এরকম রেঞ্জ থাকবে। আশা করি বার ডায়াগ্রাম হিস্টোগ্রাম সম্পর্কে একটা ধারণা আপনাদের এসেছে। দেখতে কেমন হয়, বার ডায়াগ্রাম গুলি এরকম দেখতে হয়, হিস্টোগ্রাম গুলি এরকম দেখতে হয়। এই দুটো জিনিসই আমাদের খুবই খুবই প্রয়োজন। আমরা যখন কোনো উম, কম বেশি দেখি, বা যখন আহ, কোনটার থেকে কোনটা বেশি কোনটা কম এরকম কোন সেলস রিপোর্ট দেখছি, ধরেন সেলস রিপোর্টের কোন বছরের সেলস বেশি হয়েছে, কোন দিনের সেলস বেশি হয়েছে, সেগুলি যখন দেখি তখন এই বার ডায়াগ্রামের মাধ্যমে দেখি। আচ্ছা, আর হিস্টোগ্রাম কখন দেখি, হিস্টোগ্রামটা একেবারেই আমরা যখন কোনো ডিস্ট্রিবিউশন দেখি, একটা কলামের মধ্যে এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন কিনা, স্কিউড কিনা, এই ব্যাপারগুলি যখন দেখতে চাই, মানে কলামের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, তখন আমরা হিস্টোগ্রাম দেখি। যাই হোক, এগুলি উম আসলে একটা ক্লাসে হয়তো অত বেশি পরিষ্কার হবে না। আচ্ছা, এছাড়াও আরো চার্ট আছে, অনেক ধরনের চার্ট আছে। আমি খুব বেশি চার্ট নিয়ে বলতে পারছি না, তবে আমার পরিসংখ্যান চ্যানেলে টাইপস অফ চার্ট নিয়ে একটা ভিডিও আছে, সেখানে দেখবেন যে সব ধরনের চার্ট নিয়ে সেখানে আলাপ করা হয়েছে। এই চার্টগুলি সম্পর্কে জানা খুবই খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? প্রথম কথা হলো, আপনি যাই হন, আপনি এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং পড়েন বা না পড়েন সেটা বড় কথা না, আপনি তো এই এক্সেলে তো কাজ করেনি, এক্সেলে তো কাজ করতেই হয়। তো এক্সেলে কাজ করতে গেলেও কিন্তু আপনাকে বিভিন্ন রকমের চার্ট আঁকতে হয়, এই এই ধরনের পাই চার্ট উপস্থাপন করতে হয়। তো তখন আপনি কোন চার্টটা আঁকবেন, একটা ডেটাকে উপস্থাপন করার জন্য কোন ডেটাকে কোন চার্টের মধ্যে উপস্থাপন করলে সব থেকে ভালো হয়, এটা রিলেট করাটাও কিন্তু একটা নলেজ। এই রিলেটও কিন্তু সবাই করতে পারেন না। দেখা যাচ্ছে যে একটা ডেটাকে হয়তো আপনার ওয়াটারফল চার্টের মাধ্যমে খুব সুন্দর মতো দেখা যেত, কিন্তু আপনি ওয়াটারফল চার্ট কি আপনি জানেনই না, আপনি আঁকবেন কি, জিনিসটা তো আপনাকে জানেনই না, তাহলে হবে কিভাবে? তারপরে এরকম, সেজন্য মোটামুটি খুব পপুলার চার্টগুলি সম্পর্কে ধারণা থাকতে হয়। তো যাই হোক, আমি এখানে খুব তিনটা চার্ট সম্পর্কে খালি ধারণা দিলাম। একটা দিলাম হিস্টোগ্রাম, আর একটা দিলাম বার চার্ট, এখন দিব পাই চার্ট। স্যার শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ। স্যার ওই যে সিয়াম ভাইয়া হচ্ছে আমাদের সাথে আছেন, তো যদি আপনি একটু সময় দিতেন কাইন্ডলি, তো ভাই আচ্ছা, একটু ঠিক আছে, আমাদের আমি ডাটা সময় সায়েন্স দিলাম, সিস্টেম। উনি কথা বলুক, অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। সিয়াম ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম সালাম, জি শোনা যাচ্ছে। জি, শোনা জি, যাচ্ছে। থ্যাংক ইউ জামিউল ভাই আমাকে সময় দেওয়ার জন্য, এবং আসসালামু আলাইকুম স্যার, আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম। আসলে আমি সিয়াম, কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এর টেলিসেলসে আছি। এবং আজকে মূলত আমি মাঝখানে আপনাদেরকে ডিস্টার্ব করার একটা কারণ হলো, এতক্ষণ খুব কনস্ট্রাক্টিভ একটা আলোচনা চলছিল, এবং অলরেডি আপনারা জেনেছেন যে ডেটা সায়েন্স দিয়ে আপনারা কতটুকু যেতে পারতেছেন বা কতটুকু বেনিফিটেড হতে পারতেছেন। তো আমাদের এই ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং আমাদেরকে ব্যাচ 2 একটি কোর্স রয়েছে, যেটা ব্যাচ 2 যাচ্ছে। রিসেন্টলি আমাদের ক্লাসটা শুরু হচ্ছে হলো মে মাসের 25 তারিখ থেকে। তো এই কোর্সে মূলত বিষয়গুলো কি কি থাকছে, এই বিষয়টা আলোচনা করার জন্যই আপনাদেরকে এখানে বলা। তো এই কোর্সের মধ্যে আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলের মধ্যে থাকবে সাব্বির হোসেন রসি ভাই। উনি সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স হিসেবে কাজ করতেছেন একটা জার্মান বেসড রিটেল কোম্পানিতে। আর অবশ্যই আপনাদের পরিচিত আকসুদুর রহমান তো অবশ্যই থাকছেন। উনি যদি বলে, উনি বিডি জবসে আছেন, পাশাপাশি ডেটা কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন বিডি জবসে। এর পাশাপাশি উনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাজ এ প্রফেসর হিসেবে আছেন। আর এর পাশাপাশি আমাদের আরাফ মুস্তাফি ভাইও কিন্তু আমাদের কোর্সের মধ্যে আছেন অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে। উনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আইডিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছেন। আর আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে মোস্তফা ভাই থাকতেছেন। তো এই কোর্সের মধ্যে মূলত আপনারা কি কি শিখছেন,
অলরেডি স্যার হয়তো বা অনেক বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করেছে, বাট আমি একটু শর্টলি বলে দিচ্ছি। এখানে আমরা পাইথন ফান্ডামেন্টালস, ডেটাবেস ফান্ডামেন্টালস এবং এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডিপ লার্নিং এবং এমএল অপস, এই টপিকগুলো আমরা কভার করছি। এবং এই কোর্সের মধ্যে আমি যদি বলি যে ক্লাসেসের বিষয়গুলো, এখানে মূলত আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে। যেখানে আমাদের শনিবার, সোমবার এবং বুধবার আমাদের 3 দিন ক্লাস রাত 9:30 থেকে স্টার্ট হয়। আর এখানে মূলত আমাদের সাপোর্ট সেশনটা মেইন, যেহেতু অনলাইন ক্লাস, এই কারণে আমাদের 45 মিনিটস করে আপনি সাপোর্ট সেশন পাবেন সপ্তাহে 6 দিন 2 বেলা করে। ঠিক আছে। আর 60+ লাইভ ক্লাস, 150টা প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্য আপনার 10টার উপরে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করতে পারছিলেন। আর কোর্স কমপ্লিট করার পরবর্তীতে আপনারা অবশ্যই জব প্লেসমেন্টের একটা ফেসিলিটিস পাচ্ছেন, কারণ আমরা কিন্তু হয়তো বা আপনারা জানেন আমরা 100+ কোম্পানির সাথে ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড। এখানে আমরা পাঠাও, গোজায়ান, বঙ্গ, পিকাবো, অনেক 100+ কোম্পানির সাথে আমরা আছি। তো জব প্লেসমেন্ট একটা ফেসিলিটিস অবশ্যই পাচ্ছেন। আর আমাদের মূলত এই কোর্সের একটা প্রাইস রয়েছে বা একটা এটা একটা পেইড কোর্স। সেক্ষেত্রে আমাদের কোর্সের ফিটা হলো 6,000 টাকা। বাট আপনারা যারা আজকে অলরেডি ওয়েবিনারে অ্যাটেন্ড করেছেন তাদের জন্য আমাদের একটা হিউজ ডিসকাউন্ট যাচ্ছিল। তো ডিসকাউন্ট রিলেটেড কোনো কিছু জানার জন্য বা কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমি ডিটেলস গুলো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে পার্সোনাল, সেটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তো ওখানে আপনি যোগাযোগ করতে পারবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। আকসাদু স্যার, ইউ ক্যান ক্যারি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। উনি একটু ভুল বলেছেন আমার সম্পর্কে। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে নাই। আমি আহ, মূলত একাডেমিশিয়ান ছিলাম না, আমি ওখানে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসাবে আছি। ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর পিজিডি কোর্স ওখানে আছে, সেটার আমি ইনস্ট্রাক্টর। তো যাই হোক, আমরা এখন আবার ফেরত যাই যে যে আলাপে ছিলাম। পাইচার্ট। পাইচার্ট হচ্ছে যে আমরা একটু আগে বার চার্ট দেখলাম। বার চার্টে কি দেখলাম, এরকম লম্বা লম্বা কলাম দেখলাম। সেখানে মূলত কোয়ান্টিটিটাকে সরাসরি দেখানো হয়। আমরা আবার একটু দেখে আসি বার চার্ট। এই দেখেন এখানে কি হয়েছে, রেড 15, এই যে দেখেন 15ই দেখানো হয়েছে, ব্ল্যাক 25, 25ই দেখানো হয়েছে, ব্লু 20, এই যে 20ই দেখানো হয়েছে, অর্থাৎ কোয়ান্টিটিটাকে সরাসরি দেখানো হচ্ছে। কিন্তু এইটাই যদি আমরা পাই চার্টে দেখতাম, তখন কিন্তু আমরা পার্সেন্টেজে দেখতাম। অর্থাৎ এই 15, 25 আর 20 সরাসরি এখানে দেখছি না। কেন? কারণ একটা পাই তো পিজার মতো ব্যাপার, এরকম পুরা একটা রাউন্ড একটা বৃত্তকে একটা বৃত্তের যে আহ, মানে ভ্যালু, সেটা হচ্ছে 100। অর্থাৎ পুরোটাকে 100 ধরে তার ভিতরে আমাদের হিসাব করতে হয়। তো আমার এখানে গ্রুপ রেডে আছে 15, ব্ল্যাকে আছে 25, ব্লুতে আছে এখানে 1 2 3, রেড ব্ল্যাক ব্লু ধরেন আছে 20, সব মিলে তো 60 হচ্ছে। তাই আমি 100 পাচ্ছি কোথায়? আমার তো 100 বুঝতেছে না। তখন আমরা কি করব, এই 60কে 100 চিন্তা করে আমরা এগুলিকে পার্সেন্টেজ করে দেব। অর্থাৎ এই 15 হয়ে গেল 25%, 25 হয়ে গেল 41 বা 42%, রাউন্ড করে নেওয়া হয়েছে, 20 হয়ে গেল 33%। তাহলে আমরা যখন সরাসরি ভ্যালুতে না দেখে যখন আমরা পার্সেন্টেজে দেখি, তখন সাধারণত এই পাই চার্ট ইউজ করি। এবং পাই চার্ট সবসময় আপনাকে ভ্যালুগুলিকে পার্সেন্টেজে কনভার্ট করে এইভাবে দেখাই দিবে। এবং এক একটা এখানে ভ্যালু থাকতেও পারতো, আমি যদি পার্সেন্টেজের নিচে এখানে আবার 15 লিখে দিতাম। এই চার্টগুলি এভাবে দেখায় আসলে, অটো জেনারেট হয় যেখানে এক্সেলে বলেন, পাওয়ার বিআই বলেন, ইভেন পাইথনে বলেন, দুটোই দেখা যায়। তবে এটা মেইন না। মেইন হলো এই পার্সেন্টেজে দেখানোটাই হলো পাই চার্টের আসল বৈশিষ্ট্য। তাইলে বুঝতে পেরেছেন যে একটা তো দেখতে তো পার্থক্য আছেই, একটা তো বার আকারে আর আরেকটা হচ্ছে এই আপনার পাই আকারে দেখা যাচ্ছে। আর দ্বিতীয় পার্থক্য হলো যে এখানে পার্সেন্টেজ আকারে দেখানো হয় আর ওখানে সরাসরি ভ্যালুটাকে দেখানো হয়। আমরা এবার আলাপ করব যে আমাদের পরিসংখ্যানের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক বিষয়, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে? সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে
The central tendency is defined as the statistical measures that identifies a single value of representative of an entire distribution or sample. এর মানে হলো যে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা ভেরিয়েবল, আবার বলছি পরিসংখ্যানের ভাষায় এই কলামকেই ভেরিয়েবল বলে। তো যে কোনো একটা কলামের সেন্ট্রাল টেন্ডেন্সি কোন জিনিসটা, এমন একটা ভ্যালু ওর মধ্যে থাকবে যে ভ্যালুটাকে অন্যান্য ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, যে ভ্যালুটা দিয়ে। একটু কঠিন হয়ে যাচ্ছে বোঝাটা, আমরা একটু উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। ধরেন কারো একটা গার্মেন্টস এর দোকান আছে, সে সেখানে পোশাক বিক্রি করে। তো প্রতিদিন সেখানে গড়ে মনে করেন প্রতিদিন সেখানে সেল হয়। আপনি তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমার দোকানে আহ দিন কত করে সেল হয়। তো সে বলছে যে কোনোদিন 20,000, কোনোদিন 18,000, কোনোদিন 22,000, কোনোদিন 25,000, কোনোদিন 15,000, তবে অন অ্যান অ্যাভারেজ 20,000 করে হয়। তা আপনি এই 20,000 দিয়ে তার মাসে যদি 30টা দিন হয়, 30টা দিনের প্রতিদিন কিন্তু 20,000 করে হচ্ছে না, এক এক দিন এক এক রকম হয়ে হচ্ছে। এমনও হইতে পারে যে এই 30 দিনের একদিনও 20,000 টাকা হয়নি। তবুও অ্যাভারেজটা অ্যাভারেজটা শোনার পরে আপনি বুঝতে পারলেন যে এখানে মানে এখানের সেলটা কেমন। তার মানে অ্যাভারেজে 20,000। আরেকজন বলল যে অ্যাভারেজে 25,000, আরেকজন বললো অ্যাভারেজে 30,000। তাহলে যার অ্যাভারেজ বেশি তার ওখানে সেলটাও বেশি। তাহলে দেখেন এই অ্যাভারেজটা হলো এমন একটা ভ্যালু, যে ভ্যালু দিয়ে অন্যান্য যত ভ্যালু ছিল, 18,000 ছিল, 17,000 ছিল, 22,000 ছিল, 23,000 ছিল, সবাইকে কিন্তু রিপ্রেজেন্ট করলো এই 20,000 দিয়ে। সো যে ভ্যালুটা একটা কলামের ভিতরের অন্যান্য ভ্যালুকে রিপ্রেজেন্ট করে বা একটা কলাম সম্পর্কে ধারণা পাওয়া যায়, সেই ভ্যালুটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেই কলামের সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, এটার বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। মানে ওই 20,000 হওয়ার দিকে প্রবণতা আছে ওই কলামের। সেন্ট্রাল টেন্ডেন্সি আবার 3 রকমের হয়, একটা হচ্ছে মিন, একটা মিডিয়ান, আর একটা হচ্ছে মোড। আচ্ছা, মিনটা তো বলেই ফেললাম, গড় বা অ্যাভারেজ। মিনের আরেকটা শব্দ হলো অ্যাভারেজ, সিনোনিম হচ্ছে অ্যাভারেজ। মিডিয়ান আর মোডটা আমরা একে একে সবই বুঝবো আমরা, চলেন। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটাকে আমরা এই যে ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ যদি হয়, ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ হচ্ছে মিন। মিন আবার 3 রকমের আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোন হারমোনিক মিন। এত ডিটেলসে আমরা যাচ্ছি না, মিন, মিডিয়ান আর মোড। আচ্ছা, মিনটা আপনারা বুঝে গেছেন যে যে কোনো উম, যে কোনো কলামের যে ভ্যালুগুলি আছে, মনে করেন একটা কলামের মধ্যে, কলাম তো এরকম হয়, এরকম হয় ধরেন, এর মধ্যে এই ভ্যালুগুলি আছে 2, 3, তারপরে 4, 5, 6, এভাবে আছে। তাহলে এর মিন কত হবে? এর মিন হবে, এগুলি সব যোগ করতে হবে, 2, 3, 4, 5, 6, 20 হবে। তাকে আবার নাম্বার অফ আইটেম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি 4। এই যে 4, মিন হচ্ছে 4। এটা খুব সহজ, এভারেজ আপনারা সবাই বের করেন। তাহলে যে কোনো কলামের এভাবে আমরা মিন বা গড় বের করতে পারি। মিন ব্যবহার করার সুবিধা কি? মিন ব্যবহার করার সুবিধা হচ্ছে যে আমরা ওভারঅল রেজাল্ট জানতে পারি। তারপরে স্কিউনেস বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় মিন লাগে, মিন ছাড়া আমরা এগুলি বের করতে পারি না। জেড স্কোর, টি স্কোর, এগুলি পরিসংখ্যানের আরো ভিতরের জিনিস। আমাদের ক্লাসে এগুলি আলাপ করা সম্ভব হবে, কিন্তু এখন তো সম্ভব হচ্ছে না। তবে এই বিষয়গুলি কিন্তু আমাদের জানতে হবে, এবং সেই বিষয়গুলি বের করার জন্য, ফাইন্ড আউট করার জন্য মিনের প্রয়োজন হয়। সুবিধা কি? মিনটা খুবই ইজি ইজি ক্যালকুলেট করা যায়। তারপরে অবজারভেশন হ্যাজ ইকুয়াল ওয়েটেজ, মানে প্রত্যেকটা অবজারভেশনের কিন্তু গুরুত্ব আছে।
মোস্ট রিলায়েবল সেন্ট্রাল টেন্ডেন্সি। আর লিমিটেশনের মধ্যে আছে যে আউটলায়ার যদি থাকে মিনের মধ্যে তাইলে এবারে উল্টাপাল্টা হয়। আউটলায়ার কি যদি, সেটা আবার আরেক প্রশ্ন। আসলে এই মানে একটার মধ্যে আরেকটা চলে আসে, কোনোটা আমি আবার ছাড়তে পারি না, মানে মনে হয় যে এটা না বললে জিনিসটা কমপ্লিট হচ্ছে না। আউটলায়ার হচ্ছে যে এক্সট্রিম ভ্যালু। একটা কলামের মধ্যে ধরেন 2 3 4 5 6 এরকম ভ্যালু আছে, হঠাৎ করে একটা 500 চলে আসে, তাহলে এই 500টাকে কে আমরা বলবো এক্সট্রিম ভ্যালু, আউটলায়ার। এই আউটলায়ার যদি কোনো কারণে একটা রাশির মধ্যে থাকে, সেখানে থেকে যদি আপনি মিন নেন, সেই মিনটা কিন্তু আপনাকে ভুলভাল রেজাল্ট দিবে। এটা ঠিক না। কেন ঠিক না? ঠিক হবে না। ধরেন আপনার সিরিজটা এরকম 2 1, তারপরে আছে 3, তারপরে আছে আবার মনে করেন 0, তারপরে আবার 2, এরকম করতে করতে হঠাৎ আছে 500। এই 500 তো আউটলায়ার। যার ফলে কি হলো, এগুলির মিন কত হইতো? 2 আর 1 3, আর 3 6, আর 2 মনে করেন 8, এই 4 হতো বা 4.5 হতো, এরকম হতো। কিন্তু এখন মিন হবে আপনার উম ধরেন 255 হবে মিন। এই একটা আউটলায়ারের জন্য যেখানে মিন হওয়ার কথা ছিল 4.5, সেখানে মিন হয়ে গেল 255। তাইলে এই আউটলায়ার থাকলে এখানে মনে করেন আরো 100টা ছোট ছোট জিনিস আছে, তার একটা বড় আছে, তার কারণে মিন চেঞ্জ হয়ে গেল। তাহলে আউটলায়ার থাকলে আসলে মিন আমাদের বের করা ঠিক না, বা মিন বা সেন্ট্রাল টেন্ডেন্সিটা ঠিক মতো কাজ করে না। ঠিক মতো সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি বলবো, এটা ফ্রুটফুল হয় না, বা এটা আমাদের পরিমাপ করা ঠিক না। তাহলে সেই সময় আমাদের কি পরিমাপ করতে হয়? মিডিয়ান করতে পারি আমরা। আচ্ছা, মিনের সূত্র কি, এটা তো আপনারা দেখছেনই, এটা আর ওইভাবে বলার দরকার নাই। মিডিয়ানে আমরা চলে যাই। মিডিয়ানটা হচ্ছে যে the median is the value that exactly in the middle of the data set। আচ্ছা, একটা ডেটা সেটের মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাকে মিডিয়ান বলে। তবে অবশ্যই সেটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজায় নিতে হবে। যেমন ধরেন এখানে 8 11 15 18 24 30 এবং 31, এটা কিন্তু অ্যাসেন্ডিং আকারে সাজানো আছে। 8-এর পরে 11, 11-র পরে মানে ছোট থেকে বড় সাজানো আছে। তো এটা একটা সিরিজ, এটা একটা কলাম। এই সিরিজের বা এই কলামের মিডিয়ান কাকে বলবো? ঠিক মাঝখানে যে ভ্যালুটা আছে। তো ঠিক মাঝখানে কি আছে? এদিকে 3টা, এদিকে 3টা যদি বাদ দেন, তাহলে মাঝখানে দেখেন 18 আছে। তাহলে আমরা বলবো মিডিয়ান হলো 18। তো এখন অনেকের মাথায় ঘুরপাক করছে যে এখানে তো 7টা জিনিস আছে, তাই 3টা 3টা বাদ দিলাম, মাঝখানে আমরা 18 পেলাম। আচ্ছা, মাঝখানে আমরা 18 পেলাম। কিন্তু এমনও তো হইতে পারতো যে এইখানে 6টা জিনিস, 6টা আইটেম আছে, যেমন 11 15 18 24 30 এবং 31। এখানে তো মাঝখানে কিছু নাই। এদিকে 3টা, এদিকে 3টা বাদ দিলে মাঝখানে কিছু নাই। তখন আমাদের মিডিয়ান হিসাব করার জন্য মাঝখানের যে দুটো সংখ্যা থাকে, সেই দুটো সংখ্যাকে যোগ করতে হয়। যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা মিডিয়ান বলি। যেমন 18 আর 21-এ যদি আমরা যোগ করি, সরি 18 আর 24-এ যদি আমরা যোগ করি, তাহলে এটা সম্ভবত হবে 42। 42-কে 2 দিয়ে ভাগ করলে দেখেন 21, 21, তাহলে এখানে মিডিয়ান হবে 21। তাহলে আইটেম সংখ্যা যদি বিজোড় হয় তাহলে খুব সহজ, মাঝখানেরটা। আর আইটেম সংখ্যা যদি জোড় হয় তাহলে মাঝখানের দুইটাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমরা মিডিয়ান পাচ্ছি। মিডিয়ান কি? মিডিয়ানও এক ধরনের সেন্টেন্স। দেখেন, আউটলায়ার যদি থাকে সেইখানে কিন্তু মিডিয়ানটা ভালো কাজ করে। কেন? ধরেন 1 2 4 5 এরকম আছে, 0, হঠাৎ করে মনে করেন এখানে 500 আছে। তো 500 না থেকে যদি এখানে 6 থাকতো, কথার কথা 6 থাকতো, তাহলে মিডিয়ান কত হইতো? 1 2 3 4 5টা, আর এই একটা 6, 6টা। তার মানে এদিকে 3টা, ওদিকে 3টা, 4 আর 5 যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ দিত। 4 আর 5 9, তাহলে মিডিয়ান হইতো কিন্তু আপনার 4.5।
9কে 2 দিয়ে ভাগ দিলে হবে 4.5, তাই না? এখানে হচ্ছে মাঝখানে তো দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যাকে যদি আমরা যোগ দিই, 2 দিয়ে ভাগ দিই 4.5। এখন 6 না থেকে যদি 500 থাকে, তবুও কিন্তু দেখেন 4.5, কারণ এখানে তো 500 কোনো ইফেক্ট করতেছে না, জাস্ট গুনতে হচ্ছে, এদিকে 3টা, এদিকে 3টা, তাহলে মাঝখানে কে? এই দুইটা। তার মানে আউটলায়ার থাকলেও মিডিয়ানের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, মিডিয়ান ঠিক মাঝখানেরটাই বের করে দিচ্ছে। সো এই জন্যই বলা হয়, যদিও আমার এটা মিডিয়ান বের করার জন্য ঠিক মতো হয়নি, এখানে জিরো আসবে না, কারণ সাজাইতে হবে 1 2 4 5, এটা মনে করেন 6 বা 7 হতে হবে, 6 হতে হবে, তাইলে ঠিক ছিল। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মিডিয়ান আর মিনের মধ্যে পার্থক্য কি, এবং কখন মিডিয়ান ইউজ করতে হয়, কখন মিন ইউজ করতে হয়। আচ্ছা, আমরা এগুলি স্কিপ করি, মিডিয়ানের সূত্র তো বলে দিলাম, স্কিপ করি। আমরা মোডে চলে যাই, প্রচুরকে চলে। সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা দেখলাম যে 3 ধরনের, তার মধ্যে দুটো আলাপ করেছি, একটা মিন, একটা মিডিয়ান। আরেকটা আলাপ করতেছি, সেটা হচ্ছে মোড। মোড হলো প্রচুরক, মানে বাংলায় প্রচুরক, অর্থাৎ বেশি সংখ্যক যেটা থাকে একটা রাশির মধ্যে, একটা সিরিজের মধ্যে, একটা কলামের মধ্যে বেশি সংখ্যক যেটা থাকে, সেটাকেই মোড বলা হয়। তো উদাহরণ দিতে পারি এইভাবে, ধরেন আপনাদের ধরেন ক্লাস 9-এ 100 জন স্টুডেন্ট আছে। এখন 100 জন স্টুডেন্টের মধ্যে স্কুল কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে যে স্কুল থেকে কোনো কিছু পরিবেশন করা হবে, কোনো খাবার পরিবেশন করা হবে ক্লাস 9-এ। তো ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কি খেতে ভালোবাসো। তো 90 জন স্টুডেন্ট বলল যে আমরা ধরেন কাচ্চি খেতে ভালোবাসি। 5 জন বলল যে না, আমরা সাদা ভাত খেতে ভালোবাসি। 2 জন বলল আমরা পরোটা খেতে ভালোবাসি। আরো 3 জন হয়তো বলল যে আমরা পোলাও খেতে ভালোবাসি, এরকম বললো আর কি বিভিন্ন। তো স্কুল কর্তৃপক্ষ সবার জন্য আলাদা আলাদা খাবার আনবে না, একই রকম খাবার আনার ডিসিশন হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কাচ্চি নিয়ে আসবে, কারণ 90 জন যা বলেছে, বেশি সংখ্যক মানুষ যা বলছে, সেটাকে প্রায়োরিটি দিবে। তো এই যে বেশি সংখ্যক জিনিসটা, এই 90 জন কিন্তু পুরো 100 জনকে রিপ্রেজেন্ট করলো। এই 90 সংখ্যাটা 100 জনকে, ওই 10 জন আলাদা কিছু বললেও তাদের ওই আলাদা কোনো কিছুর আসলে কোনো মূল্য থাকলো না। যেহেতু বেশিরভাগ মানুষ বলেছে কাচ্চি, তাই কাচ্চি হবে ফাইনাল ডিসিশন। তো বুঝতে পারলেন মোট জিনিসটা কি। এখানেও দেখেন, এখানে 6 3 9 6 6 5, এটা মনে করেন যে একটা ভেরিয়েবল, একটা কলামের মধ্যে ডেটা গুলি আছে। এখানে মোট কত হবে, আমরা যদি গুনি, 2 নাই, 3 আছে 2বার, এই একবার, এই একবার, তাহলে 3 হলো 2বার। 4 নাই, 5 আছে একবার, 6 আছে 3বার, 7 নাই, 8 নাই, 9 আছে 2বার, 10 নাই। তাহলে ডেফিনেটলি মোড হচ্ছে 6, কারণ 6 হলো 3বার আছে, এখানে 3বার আছে, তাহলে মোড হলো 6। তাহলে খুব সহজ, যে যে সংখ্যাটা বেশিরভাগ থাকে, বেশি থাকে, প্রচুরক, এই জন্য এটার বাংলা নাম হলো প্রচুরক, সেটাকেই মোড বলে। এখন প্রশ্ন আসতে পারে, ইন্টারভিউ কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন থাকে, আপনারা এই জিনিসটা, আমি অন্তত পক্ষে যত ইন্টারভিউ নিচ্ছি সব জায়গায় জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে 1 2 2 3, এখানে মোট কত? তাহলে অ্যান্সার হবে 2। কেন? কারণ 2 বেশি, 2বার আছে, 1 তো 2বার। আচ্ছা, এবার যদি আমি আবার আরেকটা 1 দিয়ে দিই, তাহলে মোট কত? এখন দেখেন, 2ও আছে 2বার, 1ও আছে 2বার, তাহলে 2 আর 1 দুজনেই মোট হবে এখানে, কারণ দুজনেই বেশি আছে, 2ও মোট হবে, 1ও মোট হবে, দুইটা মোট হচ্ছে। আচ্ছা, আবার যদি এখানে 3 দিয়ে দিই, এবার তো প্যাচ লেগে গেল, কারণ কি, 1ও আছে 2টা, 2ও আছে 2টা, 3ও আছে 3টা, তাহলে মোট কত? বলবেন এখানে মোট নেই, মোট নেই। যদি বলেন যে না 3টাই মোট, তাহলে ভুল হবে। কেন ভুল হবে? মোট হতে হলে অবশ্যই
কারো না কারোর থেকে বেশি হতে হবে। তো এখানে একও কারোর থেকে বেশি নাই, দুইও কারোর থেকে বেশি নাই, তিনও কারোর থেকে বেশি নাই। অর্থাৎ সবাই সমান আছে। সবাই সমান যখন থাকে তখন সেই রাশিতে কোনো মোড থাকে না। এটা ভালো করে মনে রাখবেন। তাহলে যদি কেউ ধরেন আপনার বুদ্ধি পরীক্ষার জন্য জিজ্ঞেস করে 1 2 3 4 5 6 এর মধ্যে মোড কোনটা, আপনাকে বলতে হবে যে কোনো মোড এর মধ্যে নাই। অনেকে ভুল করে 6 বলে, তা 6-এর মান বেশি। মান বেশির ব্যাপার না এখানে, মানে কতবার আছে তার ফ্রিকোয়েন্সি কত বেশি সেটাই ব্যাপার। সো তাহলে এটা কিন্তু মোডের একটা লিমিটেশন। এমন কোন ভেরিয়েবল পৃথিবীর পাবেন না, এমন কোন কলাম পাবেন না, নিউমেরিক কলাম অবশ্যই, যার মিন পাওয়া যাবে না। মিন বের হবেই, মিডিয়ান বের হবেই, কিন্তু মোড সব সময় বের নাও হইতে পারে। এটা একটা মোডের লিমিটেশন। তো এগুলি আর আলাপ করলাম না। এবার হলো যে আমরা মিন মিডিয়ান মোড নিয়ে আলাপ করলাম। মিন মিডিয়ান মোড হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। এছাড়াও আমাদের কিন্তু ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন, বিচ্যুতি আলাপ করতে হয়। বিচ্যুতি কেন আলাপ করতে হয়? আমরা একটু পিছনের দিকে যাই, এখানে আসি। 10টা বেজে যাচ্ছে। আমরা ধরেন এখানে এ এবং বি দুটো গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ। যদি জিজ্ঞেস করা হয় যে এরা এ গ্রুপে 6 জন আছে, বি গ্রুপে 6 জন আছে, ধরেন একটা ম্যাথ পরীক্ষায় 6 জন মার্ক পেয়েছে, বি গ্রুপের 6 জন মার্ক পেয়েছে। এখন কোন গ্রুপ ভালো করেছে, কোন গ্রুপ ম্যাথ ম্যাথ পরীক্ষায় ভালো করেছে? আমরা খুব সহজে বলতে পারবো যে এ গ্রুপ ভালো করেছে। কেন? কারণ এ গ্রুপের সমষ্টি বেশি 37, কিন্তু বি গ্রুপ ভালো তুলনামূলকভাবে করে নাই, সমষ্টি কম। ফাইন, বুঝতে পারলাম। এখন দেখেন পরের যে ছকটা আছে, সেখানে এ গ্রুপে আছে 2 জন আর বি গ্রুপে আছে 6 জন। এ গ্রুপের সমষ্টি হলো 16, বি গ্রুপের সমষ্টি হলো 23। এখন কোন গ্রুপ ভালো করেছে? সমষ্টি দেখে কিন্তু আপনি বলতে পারবেন না। এখন যদি বলেন যে এখন বি গ্রুপ ভালো করেছে, ভুল অ্যান্সার হবে। কেন? এটা তো 6 জন মিলে 23 পেয়েছে, আর এখানে 2 জনই দেখেন 16 পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি এই সংখ্যা সমান না থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? মিন বের করতে হয়, মিন। তো বি এর মিন হলো 3.83 আর এর মিন হলো 16, 16 + 8। তাহলে অবশ্যই মিন হলো এ গ্রুপের বেশি, তাই এ গ্রুপ ভালো করেছে। বুঝলাম। এখন তৃতীয় ছবিতে আসেন। এখানে তো মিনও সমান, সমষ্টিও সমান, সামও সমান, মিনও সমান, আবার আইটেম সংখ্যাও সমান। এখন যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কোন গ্রুপকে বেটার বলবো, ভালো বলবো, মানে ভালো ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করবো, বেটার ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করবো, এখন কিন্তু আমাদের এই মিন দিয়েও হচ্ছে না, কোনো কিছু দিয়েই কিন্তু আর আমরা বলতে পারতেছি না। এখন আমাদের এই বিচ্যুতি লাগবে, ডেভিয়েশন লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। কিরকম? আমাদের এই মিন বের করতে হয়। এই ক্ষেত্রে মিন কত? মিন তো অবশ্যই 6 5 হবে। মানে 30-কে যদি আমরা 6 জন দিয়ে ভাগ দিই, 6 দিয়ে ভাগ দিই, তাহলে 5 হবে। তাহলে এই মিনের থেকে এই জিনিসগুলোর বিচ্যুতি বের করতে হবে। বিচ্যুতি মানে ডেভিয়েশন, পার্থক্য। দেখেন 5-এর থেকে 7-এর পার্থক্য কত? 2। 5-এর থেকে 4-এর পার্থক্য কত? 1। 5-এর থেকে 5-এর পার্থক্য কত? 0। 5-এর থেকে 6-এর পার্থক্য কত? 1। 5-এর থেকে 4-এর পার্থক্য 1। 5-এর থেকে 4-এর পার্থক্য 1। তার মানে দেখেন প্রায় কাছাকাছি 5-এর, অর্থাৎ মিনের কাছাকাছি সবাই। এটা যদি দেখি, এখানেও মিন 5, এখানে ডিস্টেন্স হলো 2, এখানে ডিস্টেন্স হলো 3, এখানে ডিস্টেন্স হলো 3, এখানে ডিস্টেন্স হলো 4, এখানে ডিস্টেন্স হলো 2, এখানে ডিস্টেন্স হলো 4। 5-এর থেকে বলতেছি, 5-এর থেকে ডিস্টেন্স।
দেখেন এখানে কত বড় ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স। তাইলে আমরা বলবো যে এই বি গ্রুপটা ভালো। কেন? কারণ মিনের থেকে প্রত্যেকটা আইটেমের ডিস্টেন্স হলো কাছাকাছি। এটা আমরা পারলাম কি করে? এই যে বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, এখানে ডাইরেক্ট আমি যে এখানে মাইনাস করলাম, ডাইরেক্ট মাইনাস হয় না। এই আদর্শ বিচ্যুতি বের করে সেই আদর্শ বিচ্যুতিটা দিয়ে আমাদের হিসাব করতে হয় যে কোন রাশিটা ভালো বা কোনটা বেটার। তাহলে আপনারা বিচ্যুতি বলতে আমরা কি বুঝলাম? বিচ্যুতি আমরা বলতে বুঝলাম যে এই যে মিনের থেকে কতটুকু ডেভিয়েশন আছে, এটাকেই আমরা বলি ভেরিয়ান্স। আর ভেরিয়ান্স থেকেই আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আসলে আমি খুবই সরি বলতে হচ্ছে, কারণ শেখানোর ইচ্ছা তো অনেক অনেক কিছুই বলা যায়, কিন্তু আমাদের সময় সাপোর্ট করছে না। তো আপাতত আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে কিছু কথাও বলবো, আপনাদের প্রশ্ন অ্যান্সার নিব। সো এইভাবেই আমাদের পরিসংখ্যানের উপরে 8টা ক্লাস আছে। 8টা ক্লাসের মধ্যে যতটুকু পরিসংখ্যান নিয়ে আপনাদেরকে মানে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এ যতটুকু দরকার ততটুকু আমরা প্রথমে শিখিয়ে নিই। তারও আগে আছে পাইথন শিখাই আমরা, মানে একেবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, যেটা দিয়ে আমরা এমএল বা ডেটা সায়েন্স করব। পাইথন শেখানোর পরে আমরা ডেটা সম্পর্কে জ্ঞানের জন্য আমরা এসকিউএল শিখাই। এসকিউএল এর উপরে 6টা ক্লাস আছে। ভেরিয়েন্স এর উপরে 8টা ক্লাস আছে। তারপরে আমরা উম, আবার অ্যাডভান্স পাইথন শেখাই, সেখানে পান্ডাস, নামপাই এগুলো শিখাই। তারপরে ডেটা ভিজুয়ালাইজেশন শেখাই। মোটামুটি ধরতে পারেন যে মোটামুটি বলতে পারেন প্রায় 25 আহ 8টা 16, মানে 25-26টা ক্লাসের পরে গিয়ে আমরা মেশিন লার্নিং এ যাই। অর্থাৎ মেশিন লার্নিং শুরুতেই আমরা শুরু করি না, আগে মেশিন লার্নিং এর জন্য উপযোগী হয়ে নিই, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, তারপরে আমরা মেশিন লার্নিং শুরু করি। তা না হলে আসলে কেউই বুঝতে পারে না। ডাইরেক্ট যদি আমরা মেশিন লার্নিং শুরু করতাম তাহলে কেউ বুঝতে পারতো না, কারণ এই নলেজ গুলি মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা উম, আজ এখানেই আমার এই আলোচনা শেষ করব। তবে আপনাদের সাথে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে, আপনারা এই পর্যায়ে করতে পারেন। আহ, জি। ধন্যবাদ স্যার। তো আপনারা যারা আজকে দেখলেন ওয়েবিনারটি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তাহলে স্যারকে প্রশ্ন করতে পারেন। আমার মনে হয় হ্যান্ড রেজ করলে ভালো। কেউ যদি হ্যান্ড রেজ করেন তাহলে সেক্ষেত্রে আমরা তাকে দেখে চিহ্নিত করতে পারি। হ্যাঁ। আর আরতাদ নাকি? ARTAD, আরতাদ লেখা আছে এখানে। জি, জি, আরতাদ ভাই প্রশ্ন হাত করুন। তুলেছে। ওকে। ভুল প্রোনাউন্সিয়েশন করলে ক্ষমা করবেন, বলেন। আরতাব, আরতাব। জি, আপনি প্রশ্ন করুন। জি, আরতাদ ভাই প্রশ্ন করতে পারবেন আপনি। আচ্ছা, ওনার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, বলেন প্লিজ। স্যার, আমি জানতে চাচ্ছিলাম আমার কিছু স্পেসিফিক গাইড এবং আউটলাইনের ব্যাপারে এই কোর্স থেকে বা অন্যান্য আদার কোর্স যেটা এই প্রোগ্রাম আমাকে প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল রিসার্চের জন্য কি ধরনের স্ট্যাটিস্টিক্স আমার প্রয়োজন এবং যে ধরনের ডাটা প্রেজেন্টেশন এবং ডাটা অ্যানালাইসিস প্রয়োজন, সেগুলা কোন কোর্স থেকে স্পেসিফিক কোনো আলাদা কোনো কোর্স আছে কিনা, নাকি এই কোর্স থেকেই আমরা লাভবান হতে পারবো? কারণ যেহেতু স্যার ক্লিনিক্যাল লাইনে কাজ করি, ডাটা অ্যানালাইসিস এবং ডাটা প্রেজেন্টেশনের জন্য অনেক সময় পাবলিক হেলথের অনেক হেল্প নিতে হয়। তো যে কারণে দেখা যায় সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় এবং অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। তো এই জিনিসটা কমানো আনার জন্য স্যার আমি শিখতে চাচ্ছিলাম যে কি ধরনের গাইডে, কি ধরনের আউটলাইন এবং কি আচ্ছা, ধরনের কোর্স মেনটেন করলে
এটা যদি আমরা শিখতে পারতাম ক্লিনিক্যাল রিসার্চের জন্য স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আমি আলাইকুম। আপনার আপনার ডোমেইনটা সম্পর্কে খুব ভালো জানি না, তবে এখানে কি হবে আমি বললে আপনি মিলাইতে পারবেন। আমরা মূলত আহ, আমরা এখানে আহ, একটা তো আছে যে ডেটা সায়েন্স, যেটা আছে ডেটা সায়েন্স আমরা এবং মেশিন লার্নিং, এটাকে দুই ভাগে আমরা ভাগ করেছি পুরো কোর্সটাকে। আমরা শুরুতেই ডেটা সায়েন্স পার্টে আমরা ধরেন ডেটা নিয়ে আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিস কিন্তু এখানে থাকবে। তার মধ্যে থাকবে ধরেন আপনারা যখন এসকিউএল শিখবেন, এসকিউএল দিয়ে আমরা এখানে আরএফএম অ্যানালাইসিস, আপনারা নাম শুনেছেন হয়তো, রিসেন্সি ফ্রিকোয়েন্সি এবং মনিটরি, তারপরে কোহর্ট অ্যানালাইসিস, স্পেশালি কাস্টমার বেজ অ্যানালাইসিস গুলি এখানে বেশি থাকবে। তারপরে আমরা উম, যখন পরিসংখ্যানে যাচ্ছি, পরিসংখ্যানের ভিতরেও আমরা কিন্তু হাইপোথিসিস টেস্টিং, যেটা আপনার কোনো পেপার লিখতে গেলে রিসার্চ এর জন্য প্রথমে তো আপনাকে হাইপোথিসিস ধরতেই হবে এবং সেই হাইপোথিসিস টেস্টিং করতে হবে, সেই ব্যাপারগুলি কিন্তু এই কোর্সে থাকবে। তারপরে আমরা এবি টেস্টিং যেটা আর কি আছে সেটা আমরা এখানে কভার করব। তারপরে আমরা যখন মেশিন লার্নিং এ যাব, শুরুতেই কিন্তু রিগ্রেশন, টাইম সিরিজ অ্যানালাইসিস থাকবে। টাইম সিরিজ অ্যানালাইসিস এর মাধ্যমে আপনি যদি টাইম সিরিজ ডেটা থাকে কোনো, সেটা ক্লিনিক্যাল হইতে পারে বা সেলস এর হইতে পারে, যে কোনো ডেটা হইতে পারে, তাহলে সেখান দিয়ে আপনি টাইম সিরিজ অ্যানালাইসিস আমাদের এখানে শেখানো হবে। রিগ্রেশন অ্যানালাইসিস শেখানো হবে। রিগ্রেশন অ্যানালাইসিস এর মধ্যে আপনি প্রেডিকশন করতে পারবেন, আপনি ডিপেন্ডেন্সি পরিমাপ করতে পারবেন একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের। তারপরে ক্লাসিফিকেশন, ডিপ লার্নিং ও শেখানো হবে, অনেক অ্যাডভান্স কিছু শেখানো হবে। তবে বেসিক্যালি আমি যেগুলি বললাম, এই অ্যানালাইসিস গুলি যদি আপনার ক্লিনিক্যাল ডোমেইনে প্রয়োজন হয় কোনোভাবে, বা এর মতো করে অন্য কোনো আহ, আহ, একটা শিখলে হয় কি আর একটা বোঝা যায়। আপনি এখানে হয়তো কাস্টমার নিয়ে কাজ করা হচ্ছে, আপনার কাস্টমারের জায়গায় অন্য কিছু রিপ্লেস করে দিবে। রিগ্রেশন যেমন, রিগ্রেশনের তো কোনো ডোমেইন নাই, আপনি যে কোনো ডোমেইনে রিগ্রেশন অ্যানালাইসিস কাজে লাগাইতে পারবেন। রিগ্রেশনে কি হয়, যে প্রেডিকশন করা হয়। সো আমার মনে হয় যে আপনি ভালো বুঝবেন যে আমাদের এই কোর্স আপনার জন্য ফিট করবে কিনা। স্পেসিফিক ক্লিনিক্যাল ডেটা নিয়ে আমরা এখানে অবশ্য কিছু করছি না, তবে আহ, আমরা যা করছি তা আপনাকে বললাম। আচ্ছা, এরপরে আর কেউ যদি কোনো প্রশ্ন করেন, রাফিউল, রাফিউল ইসলাম, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন আপনি? সরি, বুঝি নাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট একটা বিশ্ববিদ্যালয়ে, মেরিটাইম ইউনিভার্সিটির। তো আমি আসলে যে কোর্সটা আপনাদের করতেছি এখান থেকে অনেক কিছু বুঝতে পারতেছি, এবং আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন করা লাগে, সেগুলা তো এই ডাটা সায়েন্স আমাদের অনেকটা কাজে লাগে ফিশারিজ এর আচ্ছা, স্টুডেন্ট, এবং আমাদের প্রেজেন্টেশনেও লাগে আর কি। এবং আমি আশা করি যে এটা বাইরের পরিবেশেও অনেক জায়গাতে লাগবে। আপনাদের এই কোর্সটা শিখে আমি উপকৃত। তবে আমি আপনি বলবো যে কি আপনাদের। অলরেডি করতেছেন? আপনি অলরেডি করতেছেন? জি জি। ও আচ্ছা, তাহলে তো আপনি ভালোই জানেন। বলেন। আচ্ছা, হ্যাঁ, এরপরে নেক্সট ক্লাসটা কবে হবে? আমাদের নেক্সট ক্লাস হবে শনিবারে। আচ্ছা, শনিবারে এই সময় না নাকি? না, আমাদের এখানে ক্লাস তো আপনি তো করলে তো আপনি জানেন, আমরা তো 9:30 থেকে করি। হ্যাঁ হ্যাঁ, সাড়ে আমি ওইটাই বলতেছি, 9:30 থেকে হবে কিনা সাড়ে প্রতিদিন। আজকে তো 9টায় শুরু হয়েছে, এটা এই ওয়েবিনারের কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের অফিসটা কোথায়, মেইন অফিসটা? আমি রাফিউল তো ভাইয়া আসলে, আমাদের, জি হ্যাঁ বলেন। জি স্যার, আমি বলছিলাম রাফিউল ভাই আমাদের হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর অফিস হচ্ছে মোহাম্মদপুর আদাবর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই আমার জানার ইয়ে ছিল। আপাতত আজকে আর ওকে, কোনো প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম, আমি লিভ নিতে পারবি? হ্যাঁ শিওর। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কেউ আসসালামু কোনো আলাইকুম। কিছু জিজ্ঞাসা করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বর্তমান তো বিভিন্ন এআই টুলস গুলো চলে আসছে, তো হচ্ছে আমাদের এই কোর্সে আমাদের যেহেতু এমএল মেশিন লার্নিং আছে, তো হচ্ছে আমরা কি হচ্ছে এমন যেই আমাদের যে এআই টুলস গুলো আছে যেমন চ্যাট জিপিটি বা ডিপসিক এই টাইপের এপিআই গুলো ইউজ করে করে আমাদের ডেটা গুলো প্রসেস করার জন্য কি আমরা স্পেসিফিক ভাবে কোনো টুলস রেডি করতে পারবো, যেহেতু আমাদের
এই ট্রেনিংটা শেষে আমাদের একটা মেশিন লার্নিং এর উপর একটা ইয়া হবে, কিছু টপিক আছে, এটা জানার ছিল আর কি স্যার। মানে এই আমাদের এই কোর্সে যেটা হবে যে আপনি আমাদের যে এআই টুলস যেগুলি আছে বা এআই বলতে যেটা বোঝেন বা যেটা বোঝানো হয় সেটা কিন্তু তার বিহাইন্ডে কিন্তু মেশিন লার্নিং এ থাকে। মেশিন লার্নিং হচ্ছে যে মেশিনকে লার্ন করার যে পদ্ধতি। তো এখন আমরা কিছু অ্যালগোরিদম শিখবো। যেমন ধরেন আহ আমরা ক্লাসিফিকেশনের কিছু অ্যালগোরিদম শিখবো, রিগ্রেশনের কিছু অ্যালগোরিদম শিখবো, এবং সেই অ্যালগোরিদম গুলো ব্যবহার করে কিছু টুলসও শিখবো। যেমন ধরেন আমরা টেনসর ফ্লো শিখবো ডিপ লার্নিং এর জন্য, সাইকিট লার্ন, এগুলি সব লাইব্রেরি, পাইথনের লাইব্রেরি। এই লাইব্রেরি গুলি ইউজ করে কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাইতে হয়, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বানাইতে হয়, অর্থাৎ মেশিনকে কি করে ট্রেনিং দিতে হয়, লার্ন করানো যায়, সেই ব্যাপারটা এই কোর্সে কিন্তু মেশিন লার্নিং এ আমরা শিখব। এখন এআই টুলস যে যেগুলি আছে সেই এআই, এগুলিও তো এআই টুলসই আসলে। একদিক থেকে বিচার করলে লাইব্রেরি গুলা প্রত্যেকটাই এক একটা টুলস। আপনার টেনসর ফ্লো একটা এআই টুলস হিসাবে বিবেচিত হয়। তো এই টুলস গুলি ব্যবহার করে কি করে আপনি ডেটাকে অ্যানালাইসিস করতে পারেন এবং প্রেডিকশন করতে পারেন, সেটাই মূলত আমাদের এই কোর্সের শিক্ষণীয় বিষয়। তো আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আপনি কোনো টুলস ইউজ করা শিখবেন কিনা বা সেই টুলে ফিট করতে পারবেন কিনা, সেটার অ্যান্সার হলো যে জি, আমরা টুলস ইউজ করাই শিখব। স্যার, আসসালামু স্যার আলাইকুম। আমার অ্যাকচুয়ালি, জি জি, জি, আমার একটা বলেন। প্রশ্ন ছিল, সেটা স্যার হচ্ছে আমি যে প্রশ্নটা একটু আচ্ছা, ইয়া করতাম আচ্ছা, আর কি। আতাহার আর আরেকটু বলবেন, বলেন প্লিজ। জি স্যার, অ্যাকচুয়ালি আমার আপনার কথাটা স্যার বুঝতে পারছি আমি। মানে আমি বলতে চাচ্ছিলাম, আমরা যেহেতু ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং আমাদের এই কোর্সটা, তো ওভারঅল দেখা গেল যে আমরা কি এরকম কোনো মডেল তৈরি করতে পারবো যে আমাদের ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আমরা জব করছি বা যেই ফিল্ডে জব করছি, এটার না, এখন স্পেসিফিক কোনো। এখন জি, জি বুঝতে স্যার। পারছি। এখন মনে করেন যে আমাদের এখানে তো 200 জন 300 জন ভর্তি হবে। এখন 300 জনের ইন্ডাস্ট্রির মডেল তো আমরা করব না। আমরা স্পেসিফিক কিছু প্রজেক্ট করব। যেমন ধরেন আমরা ওসিআর বানানোর একটা মডেল বানাবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার যে হ্যান্ড রিটেন ডিজিট কে যে ক্লাসিফিকেশন করা হবে, বা আপনার ওসিআর এ যেটা হয় হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন, ডিজিট দিলেই বলে দিবে। তারপরে আমরা হ্যাম স্প্যাম, এই যে ইমেলের মধ্যে যে স্প্যাম ফিল্টার করে, সেটা তো একটা মেশিন লার্নিং মডেলের মাধ্যমে করে, তাই না? সেই মডেলটা কি করে বানাইতে হয় সেটা আমরা এখানে দেখব। তারপরে এখানে আমরা আহ, আহ, আরো ধরেন প্রত্যেকটা লাইব্রেরির জন্য আমরা ইউজ কার প্রেডিকশন কি করে করতে হয় সেটা আমরা দেখব। তো এরকম আর কি বেশ কয়েকটা প্রজেক্ট আমরা এখানে রেখেছি। ডিপ লার্নিং এও কিছু আমরা একেবারে মডেল বানাবো এখানে। বুঝতে জি, পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকজন প্রশ্ন করছিলেন। জি স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে সেটা হচ্ছে এই ডাটা সায়েন্স শেখার পরে এটা ইন্টারন্যাশনাল জব মার্কেটে, বিশেষ করে ফ্রিল্যান্সিং এ এটার কি কোনো ইমপ্লিকেশন আছে কিনা? আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেটে তো এখন তো ডেটা সায়েন্সের চাহিদা সব থেকে বেশি। ফ্রিল্যান্সিং এ বলেন আর লোকালি বলেন, আমাদের আপনি যদি ভালো ডেটা সায়েন্টিস্ট হইতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং এ তো দুই ধরনের কাজ হয়। একটা তো মার্কেট প্লেসে হয়, আর একটা হচ্ছে আপনি সরাসরি জবও পান। আপনি কিন্তু বাংলাদেশে বসে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে মানুষ এখন জব করতেছে। সেই জবগুলি যখন সার্চ করেন তখন দেখবেন যে এখন কিন্তু ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর লোক চাচ্ছে বেশি। কারণ এই বিশেষ করে ডেটা অ্যানালাইসিস করার জন্য আহ, লোকের এটা একটা ব্যাপার। এবং যদি আপনি মার্কেট প্লেসেও যদি যান, আপনি যদি যে কোনো ধরেন আহ, আহ, যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট, ফাইবার বলেন বা যেখানে যান, এই এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর আলাদা সেগমেন্টই আছে। তারপরে কাগলে যদি যান দেখবেন যে অনেক বড় বড় কাজ কিন্তু কাগলে ঝুলতেছে অ্যামাউন্ট সহকারে। যদিও এগুলি করার জন্য খুব ভালো এক্সপার্ট হইতে হয়, অল্প একটু একটু শিখলে সম্ভব হয় না। তো আপনি যদি লেগে থাকেন অবশ্যই ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন এবং বড় বড় অ্যামাউন্টের কাজ করতে পারবেন। থ্যাংক তামজিদ হাসান।
জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি প্লিজ। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড মেশিন লার্নিং যারা করছে, তো টোটাল ডিফারেন্সটা কি আসলে? মানে ডেটা অ্যানালাইসিং কারা করছে, ডেটা সায়েন্স নিয়ে কারা কাজ করছে, অ্যান্ড মেশিন লার্নিং ফিল্ডে কারা কাজ করছে? সো আমার এই তিনটা ফিল্ডে একটা ভালো লেভেলের কনফিউশন আছে যে কোনটা থেকে কোনটা কাজ করতেছে। ভালো প্রশ্ন। এই কনফিউশন আমারও একসময় ছিল, আমি নিজেও এই কনফিউশনে ভুগতাম বা অনেকেরই আছে। আমি এখন যেটা দেখছি, উপলব্ধি করছি, জানছি, এই এর এর একেবারে সঠিক কোনো ডেফিনেশন ওইভাবে আপনি কোথাও পাবেন না। তবে নর্মালি যেটা হয় যে এই ডেটা পরিসংখ্যানের মধ্যে যে দুই ধরনের পরিসংখ্যান বললাম না, একটা বললাম ডেসক্রিপটিভ আর একটা বললাম ইনফারেন্সিয়াল বা প্রেডিক্টিভ, যেটাকে আমরা বলতে পারি। তো যদি আপনি ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে সীমাবদ্ধ থাকেন, অর্থাৎ আপনি মনে করেন যে ডেটাকে অ্যানালাইসিস করে অতীতকে অ্যানালাইসিস করছেন, যে গত বছর কি হয়েছিল, তার আগের বছর কি হয়েছিল, বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে আপনি দেখছেন। এই যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস যদি আপনি করেন, তাহলে আপনি ডেটা অ্যানালাইসিস করছেন, আপনাকে ডেটা অ্যানালিস্ট হিসাবে ট্রিট করা হবে, হয় সাধারণত। কিন্তু যখনই আপনি প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা শুরু করবেন, অর্থাৎ যখন আপনি কোনো আহ, আহ, ভবিষ্যৎকে আপনি যখনই প্রেডিক্টিভ অ্যানালিসিস করবেন, তখনই আপনাকে কিন্তু মেশিন লার্নিং মডেল বানাইতে হবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাইতে হবে। আপনি ভবিষ্যৎ বলে দিচ্ছেন, এটা এটা তো আপনি বলতেছেন না, বলতেছে মেশিন। তাহলে মেশিনের একটা বুদ্ধি থাকা লাগবে না? সেই বুদ্ধিটা আপনাকে বানাই দিতে হবে না? যখনই আপনি প্রেডিক্টিভ অ্যানালাইসিসের দিকে যাবেন, অন্য কথায় যখনই আপনি মেশিন লার্নিং এর দিকে যাবেন, তখন আপনাকে এমএল ইঞ্জিনিয়ার বলা হচ্ছে, আবার ডেটা সায়েন্টিস্টও বলা আছে। ডেটা সায়েন্টিস্ট ওভারঅল সবাই কিন্তু ডেটা সায়েন্টিস্ট। যে ডেটা অ্যানালাইসিস করছে সেও ডেটা সায়েন্টিস্ট, যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করছে সেও ডেটা সায়েন্টিস্ট। তবে নর্মালি আপনি যদি মেশিন লার্নিং এর কাজ করেন বা প্রেডিক্টিভ কাজ করেন, তখনই মূলত ডেটা সায়েন্টিস্ট হিসাবে ধরা হয়। আর তার আগে ডেটা অ্যানালাইসিস হিসাবে অ্যানালিস্ট হিসাবে চিহ্নিত করা হয়। আরেকটা গ্রুপ আছে আপনি যেটা বলেন না, সেটা হলো যারা হচ্ছে ডেটাকে প্রিপেয়ার করে। সে সরাসরি প্রেডিক্টিভ অ্যানালাইসিসও করছে না, বা সরাসরি হয়তো কোনো গ্রাফ চার্ট আঁকছে না, বা কোনো অ্যানালাইসিসও করছে না, কিন্তু সে ডেটাকে প্রিপেয়ার করছে ফর দা অ্যানালাইসিস। তাদেরকে বলা হয় ডেটা ইঞ্জিনিয়ার। মনে করেন যে গার্বেজ ডেটা আছে, নাল ভ্যালু আছে, সেগুলিকে ঠিক করতেছে, তারপরে ওই যে ট্রান্সফর্ম করছে যারা, তাদেরকে বলা হয় ডেটা ইঞ্জিনিয়ার। এইভাবে পার্থক্যগুলি করা হয় আসলে। আমি কি ঠিক আছে বোঝাতে স্যার, পেরেছি? থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে মেশিন লার্নিং এর যে আমরা পাইথনটা শিখবো, এটা কিভাবে স্ট্যাটিস্টিক্যাল এই থিওরি গুলোকে ইমপ্লিমেন্ট করবে? না, পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পাইথনের সাথে স্ট্যাটিস্টিক্স এর কোনো সাথ নাই। পাইথনের সাথে মেশিন লার্নিং এরও কোনো সাথ নাই, কারো সাথেই কোনো সাথ নাই পাইথনের। পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা এই মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলা, স্ট্যাটিস্টিক্স এর অ্যালগোরিদম গুলি, ধরেন মিন কি করে বের করতে হয়। মিন বের করা তো একটা ম্যাথামেটিক্স, তাই না? আপনারা তো দেখলেন যে সবগুলিকে যোগ করে গড় করে এরকম করে মিন বের করতে হয়। তাহলে মিন বের করার জন্য আমাকে একটা কোড লিখতে হবে না? সেই কোডটা লেখাটা আমরা পাইথনে লিখব। আমরা পাইথনের ইনস্ট্রাকশন দিব, পাইথন ল্যাঙ্গুয়েজে লিখবো যে মিন বের করে দাও, আমাকে মিন বের করে দিবে। এটাই আর কি। পাইথন হলো জাস্ট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য মেশিন। আচ্ছা, এটা এটা তো অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই করা যাবে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও করা যাবে, কিন্তু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সুবিধা থাকতে হয়। পাইথন যেমন অনেক সুন্দর সুন্দর লাইব্রেরি বানাই দিয়েছে, যেমন ধরেন নামপাই, পান্ডাস, টেনসরফ্লো। এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর জন্য খুব রিচ লাইব্রেরি কিন্তু পাইথন বানাই দিছে। বলতে পারেন যে পাইথন ল্যাঙ্গুয়েজটা স্পেশালাইজড ফর ডেটা সায়েন্স। অন্য ল্যাঙ্গুয়েজ এত কিছু করে নাই ডেটা সায়েন্সের জন্য, যেমন সি, জাভা, এরাও কিন্তু অনেক ভালো ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওরা অন্যদিকে ফোকাস করছে।
ওরা মনে করেন সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, গেম ডেভেলপমেন্টের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ওরা অনেক নাম করা ল্যাঙ্গুয়েজ। কিন্তু ডেটা সায়েন্সের জন্য আসলে পাইথন আর আর, এ দুটোর মধ্যেও আর কিন্তু খুব বেশি আগায় আছে, বিকজ অফ লাইব্রেরি, প্রচুর লাইব্রেরি আছে, এটাই পার্থক্য। ধরেন আমি খুব সিম্পলি বলছি যে ধরেন আমরা এখন এই মিন বের করবো, মিন বের করতে গেলে এই সবগুলিকে যোগ করো, যোগ করে আহ, ভাগ করো, এত কমান্ড তো আমি লিখতে পারবো না। এমন যদি হয়তো ল্যাঙ্গুয়েজ আমাকে সাপোর্ট করতো যে এমইএন মিন দিয়ে আমি ওই ভেরিয়েবলটা দিয়ে দিব, ওই কলামটার নাম দিয়ে দিব আর ও মিনটা বের করে, তাহলে সহজ হয়ে যাচ্ছে না? এইভাবে সহজ করে দিচ্ছে পাইথন। কিন্তু এটা যদি আপনি সি তে করতে চান, হয়তো দেখবেন যে ওখানে মিন বের করার কোনো ফাংশন নাই। তখন আপনাকে কি করতে হবে? সবগুলিকে লুপ করে করে যোগ করতে হবে, যোগ করে আবার ভাগ করতে হবে, মানে পুরা লাইব্রেরির কাজটা আপনাকে করতে হচ্ছে। আর পাইথন কি করতেছে? পাইথন লাইব্রেরিতে করে রেখেছে, আপনি জাস্ট বললেন যে এটার মিন বের করে দাও, মিন বের করে দিচ্ছে, এটার মিডিয়ান বের করে দাও, মিন বের। আপনার জন্য লাইফ ইজি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা পাইথন ব্যবহার করি। সিতে দেখা যায় যে লং কোড লিখতে হবে, কিন্তু পাইথনে খুব শর্টলি। হ্যাঁ হ্যাঁ, পাইথনে এক লাইনে হয়ে যাবে, যেটা সি তে হয়তো দেখা গেল যে অনেক কোড লিখতে হবে, এই আর কি। তো যাই হোক, আজকে আর কেউ কিছু বলবেন? না হলে আমরা শেষ করব, মোটামুটি অনেক সময় হয়ে গেছে। স্যার, একজন হচ্ছে জিজ্ঞেস করেছে যে এই কোর্সটা কি ডাটা অ্যানালিস্ট হতে হেল্প করতে পারে কিনা। ডেফিনেটলি। আমি তো বললামই যে আমাদের এই কোর্সের আমরা দুইটা সেকশন করেছি। প্রথম সেকশনটা পুরো ডেটা অ্যানালাইসিসেরই, কারণ আমরা এখানে এসকিউএল নিয়ে আমরা 6টা ক্লাস রেখেছি, পরিসংখ্যান নিয়ে আমরা 8টা ক্লাস রেখেছি, নামপাই পান্ডাস তারপরে ডেটা ভিজুয়ালাইজেশনের উপরে আমরা 5টা ক্লাস রেখেছি। এগুলি সবই ডেটা অ্যানালিস্ট হতে আপনাকে হেল্প করবে। শেষের দিকে 50% ক্লাস আছে যেগুলি আমরা মেশিন লার্নিং এ ট্রান্সফার করেছি। আর আপনি যদি মেশিন লার্নিং এ যেতে না চান, শুধুই ডেটা অ্যানালিস্ট হিসাবে থাকতে চান, তাহলে আমাদের আরেকটা কোর্স আছে ডেটা অ্যানালাইসিস এর উপরে, সেটাতে ভর্তি হলে সেখানে আর মেশিন লার্নিং থাকবে না, পুরোটাই ডেটা অ্যানালাইসিস এর উপরে থাকবে। ঠিক আছে তাহলে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? না হলে হচ্ছে আমরা আজকে তাহলে এখানেই শেষ করতে পারি। অলরেডি হচ্ছে 10টা 25 বেজে গিয়েছে। আচ্ছা ঠিক স্যার। আছে, বলেন। আচ্ছা স্যার, আমরা যে এখানে এসকিউএল যে জিনিসটা শিখবো যেটা বলছেন, সেটা কি ডিবিএমএস যেটা আমাদের ইউনিভার্সিটি গুলোতে পড়ায়, রিলেশনাল ডেটাবেস সিস্টেম যেটা, সেটা কি সেম এরকমই হবে নাকি নিউ কোনো কোনো জিনিস? না না, Query? একই এসকিউএল এর নিয়ম নতুন বলে কিছু নাই, সারা পৃথিবীর মানুষ এসকিউএল শিখলে একই জিনিস শিখবে। আরডিবিএমএস আপনি যেটা বলছেন, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ আরডিবিএমএস ই আমরা এখানে শেখাবো। এসকিউএল একই জিনিস সারা পৃথিবীব্যাপী। এটা নলেজটা লাগবে কেন? কারণ আপনার ডেটাটা কিন্তু দিন শেষে জন্মাইতে হবে, স্টোর করতে হবে কোথাও। ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এরা কিন্তু ডেটা জন্ম দেয় না, যে কোনো এক্সেল এর ডেটা, সিএসভি ডেটা, এসকিউএল এর ডেটা নিয়েই কাজ করে। তো ডেটাকে কিভাবে স্টোর করতে হয়, ডেটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা কিভাবে কোয়েরি করতে হয়, সেই জিনিসগুলি যদি আপনি এসকিউএল এ না জানেন, তাহলে এইদিকে এসে একটু সমস্যা হয়। সেই জন্য আগেই ওই জিনিসগুলি আমাদের শিখাই দিতে হবে। আপনি ইউনিভার্সিটিতে যে এসকিউএল আরডিবিএমএস পড়েন, এখানেও সেটা, তবে এখানে আরেকটু আমার ধারণা যে আরেকটু ব্যাপক আকারে আমরা শিখাবো ইনশাআল্লাহ। স্যার, এক্সেলে যে আমরা যে পাওয়ার কোয়েরি যেটা করি, ওইটা আর এই এসকিউএল এর ভিতর কি কোনো বেসিক ডিফারেন্স আছে? আমি প্রশ্ন বুঝি নাই, আবার বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা এক্সেলে যে পাওয়ার কোয়েরি যেটা করি আর কি, পাওয়ার কোয়েরি বা জি জি জি, পাওয়ার কোয়েরি, এটা হ্যাঁ। এবং এই এসকিউএল যেটা হ্যাঁ, টপিক আর কি আলোচনা, এটা কি পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পাওয়ার কোয়েরিতে আসলে আমরা যেটা করি ডেটা ট্রান্সফর্ম করি, হ্যাঁ। এক্সেলে পাওয়ার কোয়েরির মাধ্যমে ডেটা ট্রান্সফর্ম করি। আর এসকিউএল এ আসলে যে কোয়েরি আছে সেই কোয়েরিটা
সেটা দিয়েও ডেটা ট্রান্সফর্মই করি, আসলে ডেটা ট্রান্সফর্ম করা যায়, কিন্তু ডেটা ট্রান্সফর্ম ছাড়াও আরো অনেক ধরনের রিপোর্ট বানানো যায়। মনে করেন যে বিভিন্ন রকমের মানে আমাদের রিপোর্ট যেটা আর কি অ্যানালাইসিস করে, কথা কথা আপনাকে হিউজ ডেটা আছে সেখান থেকে একটা 100 লাইনের কোড লিখে, ওই কোড আবার আলাদা কোয়েরি কোড আর কি বলে, ওটা এসকিউএল, যেমন পাইথনের কোড লিখতে হয় তেমন এসকিউএল এও কোড লিখতে হয়। কোড লিখে কোন একটা আউটপুট নিয়ে আসা, রিপোর্ট নিয়ে আসা, সেগুলি কিন্তু আমরা এসকিউএল এ করি। আর আপনি যেটা বললেন পাওয়ার কোয়েরি, সেখানে আসলে ওইভাবে কোড লিখতে হয় না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ক্লিক ক্লিক করে হয়ে যায়, ওটা খুব সহজে করে দেয়। ওইটা বিশেষ ফ্যাসিলিটি দেয় এক্সেলে, কিন্তু এসকিউএল এ আমাদের কোড লিখে লিখে করতে হয়। জি, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আসেন, যদি আসেন তাহলে ক্লাসে আপনাদের সাথে কথা হবে। এখন তো ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর যুগ, তো এই জিনিসটাকে সবারই জানা উচিত আমি মনে করি, যারা সরাসরি কাজ করবেন বা যারা কাজ না করলেও যারা আর কি এই জগৎটা সম্পর্কে ধারণা থাকা উচিত। ডেটা নিয়ে আপনারা যদি কেউ যদি এখানে কাউকে নিয়োগও দিতে চান, অর্থাৎ কোনো এমপ্লয়ারও যদি থাকেন, তাদেরও কিন্তু যারা কাজ চাইবেন আর একজনের সাথে, আমার এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। বাংলাদেশে কিন্তু অনেকেই, অনেক এমপ্লয়ার কিন্তু জানেই না যে আসলে কি ধরনের টুলস আছে এবং কি কি কাজ করা যায়, যার ফলে তারা আহ, এই ডেটা সায়েন্টিস্ট নিয়োগও দেয় না অনেকে। আমাদের দেশের কথা বলতেছে। কিন্তু আস্তে আস্তে এটা আবার বুঝতেছে, আস্তে আস্তে সবাই বুঝতেছে যে এই যে পাওয়ার বিআই, পাইথন, এইসব টুলস গুলি দিয়ে যে কত সুন্দর রিপোর্ট করা যাচ্ছে, কত সুন্দর অ্যানালাইসিস করা যাচ্ছে, প্রেডিকশন করা যাচ্ছে। এগুলি যখন তারা জানতে পারতেছে তখন কিন্তু তারা আবার হায়ার করতেছে। তো এগুলি জানা শুধুমাত্র যারা কাজ করবে তাদেরই না, যারা কাজ করাবে তাদেরও কিন্তু জানা উচিত। তো আপনারা আসেন, ক্লাসে আরো কথা হবে। এই কথা বলে আমি শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের ওয়েবিনারে আসার জন্য এবং আপনার ভ্যালুয়েবল নলেজটা সবাইকে দেওয়ার জন্য। আর আশা করি যারা যারা ছিলেন আজকে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা স্যারের কথাগুলো বুঝতে পেরেছেন। তো স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে এখানেই তাহলে। ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।